আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি একদম শেষ করে দিব। আজকে আমরা লাস্ট পর্বে আছি। লাস্ট পর্বে আমরা অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু টপিক দেখব, যেই জায়গাগুলো থেকে অনেক বেশি এমসিকিউ আসে। যেমন ধরো অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, তাছাড়া অ্যামিনো আছে। সো এই জায়গাগুলো থেকে যে সমস্ত বিক্রিয়াগুলো পড়তে হবে, এগুলো আমরা ধরে ধরে দেখার চেষ্টা করব। চলো আমরা কি কি পড়তে হবে দেখার চেষ্টা করি। যেমন ধরো আমরা যদি একটু দেখি আজকে আমাদের কোন কোন টপিক আছে। আজকে আমাদের অ্যালকোহল আছে, অ্যালডিহাইড, কিটোন আছে, অ্যামিন আছে, জৈব অ্যাসিড আছে। এর ভিতরে এই যে তিনটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। সো যেহেতু এই তিনটা থেকে অনেক বেশি প্রশ্ন হয়, আমরা ট্রাই করব এই তিনটা খুব ভালো মতো শেখার। সো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আসো আমাদের অ্যালকোহলের ভিতরে, আমরা অ্যালকোহলের সাধারণ সংকেত তো জানি OH। অ্যালকোহলে আমাদের প্রথমে যেটা জানতে হয় যে অ্যালকোহল, অ্যামিন, এই দুইটা জিনিস, অ্যালকোহল মানে ROH এবং অ্যামিন মানে RNH2, এই দুইটা জিনিস পানিতে দ্রবণীয় হয়, কিন্তু ইথার পানিতে দ্রবণীয় হয় না কেন, মানে অদ্রবণীয় হয় কেন? এটার মেইন কারণ কি? এটা হচ্ছে দ্রবণীয়তার যে ফিনোমেনা সেটা। ভাই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দ্রবণীয়তা এই ধরনের যৌগের ক্ষেত্রে ডিপেন্ড করে হচ্ছে হাইড্রোজেন বন্ডের উপর। কিসে দ্রবণীয়তা? পানিতে দ্রবণীয়তা হাইড্রোজেন বন্ডের উপর ডিপেন্ড করে। আমাদের কাছে যে অ্যালকোহল আছে, অ্যালকোহলের সংকেত হচ্ছে ROH। এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ROH মানে CH3COH, এভাবে গঠন হয়। এখানে তুমি যদি একটা পানি নাও, পানি নিলে পানির যেই গঠন সেটা হচ্ছে হাইড্রোজেনের দুইটা, অক্সিজেনের দুইটা হাইড্রোজেন এভাবে একটা ডান সাইডে একটা বাম সাইডে থাকে। খেয়াল করলে দেখো, এই অক্সিজেন ডেল মাইনাস, এই হাইড্রোজেন ডেল প্লাস, এই অক্সিজেন ডেল মাইনাস, এই হাইড্রোজেন ডেল প্লাস, এর মাঝখানে আমাদের দুর্বল হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়। কারণ কি? হাইড্রোজেন বন্ডের শর্ত ছিল হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন যে কোনো একটা থাকলেই হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হবে। তাহলে এখানে দেখো হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়, তার মানে আমরা অ্যালকোহলের মাধ্যমে হাইড্রোজেন বন্ড পাচ্ছি। সেম ভাবে আমি যদি অ্যামিনের কথা বলি, অ্যামিন হচ্ছে CH3NH2 মানে এখানে একটা আলাদা বাইরে হাইড্রোজেন থাকে। এখানে দেখো ডেল মাইনাস এ ডেল প্লাসে রূপান্তর হয়। এখানে যদি তুমি একটা পানি নাও, সেই পানির অক্সিজেনের সাথে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে। তাহলে দেখো অ্যামিন এবং অ্যালকোহল এরা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করলো। হাইড্রোজেন বন্ড ক্রিয়েটের কারণে এরা সবাই দ্রবণীয়তা দেখায়। বাট আমরা যদি ইথারের কথা চিন্তা করি, ইথার মানে কি? ইথার মানে ROR। সো ROR, এখানে অক্সিজেনের সাথে কোনো মুক্ত হাইড্রোজেন নাই, ফলে এখানে কোনো হাইড্রোজেন বন্ড তৈরি হয় না। সো হাইড্রোজেন বন্ড যদি তৈরি না হয়, হাইড্রোজেন বন্ড না তৈরি হলে এটা আমাদের পানিতে অদ্রবণীয়ই থেকে যাবে। এটা কি? এটা পানিতে অদ্রবণীয় হবে। ঠিক আছে? সো এই ফিনোমেনাটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, এরপরে আসো আমাদের পরবর্তী টপিক বলছে কার্বক্সিলিক অ্যাসিড প্লাস তার জাতক থেকে অ্যালকোহল। সো আমরা কার্বক্সিলিক অ্যাসিড এবং এর যত জাতক আছে, হ্যাঁ, এই সবগুলা থেকে আমরা চাইলে অ্যালকোহলে রূপান্তর করতে পারবো, কার্বক্সিলিক অ্যাসিড এবং তার জাতক থেকে। ভাই কার্বক্সিলিক অ্যাসিড বা তার জাতক থেকে অ্যালকোহলে রূপান্তর করার ওয়ে কি? খুব সিম্পল। এই জায়গা থেকে অ্যালকোহলে রূপান্তর করার ওয়ে হচ্ছে জারণ করা। তো আমাদের কাছে কার্বক্সিলিক অ্যাসিড ধরো RCOOH আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে। এই কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করা, বিজারণ যদি তুমি করো, বিজারণ করলে এখানে জায়মান হাইড্রোজেন দিতে হবে। জায়মান হাইড্রোজেন দাও। বিজারণ করার জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই যৌগ নিতে পারো, বা সোডিয়াম বোর হাইড্রাইড নিতে পারো। এরা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে, মানে এরা ভেঙে যে তোমার পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন দান করে। তো যদি পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন দান করে, এখানে ডাবল বন্ড ভেঙে ফেলে RCH2OH বানাবে। মানে ডাবল বন্ড ভেঙে ফেলে ওই অক্সিজেনকে রিপ্লেস করে ওখানে সব সিঙ্গেল বন্ডে রূপান্তর করলে দেখো কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে আমরা কি পাচ্ছি? অ্যালকোহল পাচ্ছি। এছাড়া যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের জাতক সেগুলোকেও যদি আমরা বিজারণ করি, তাও আমরা কি পাবো? অ্যালকোহল পাবো। আমরা কার্বক্সিলিক অ্যাসিডের জায়গায় যদি ধরো অ্যালডিহাইড নিই, অ্যালডিহাইডকেও যদি আমরা বিজারণ করব কিভাবে? এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যেটা আছে, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারক দিয়ে, বুঝতে পারছো? বিজারক যেটা আছে এই জায়গাতে, মানে এটা হচ্ছে তোমার জারক পদার্থ, যেটা হচ্ছে বিজারণ ঘটায়। বিজারণ করব কিভাবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি আমরা এখানে বিজারণ ঘটাই, তাহলে এই যে জায়মান হাইড্রোজেন এখানে বন্ড ভেঙে RCH2OH তৈরি করবে। বুঝতে পারছো?
সো এই হচ্ছে আমাদের কাহিনী। এখানে তুমি যদি অন্য কোনো কিছু নাও, যেমন ধরো তুমি কার্বক্সিলিক অ্যাসিডের OH এর জায়গায় তুমি এই জায়গাতে Cl নিলা, এটাও একটা কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। এই জায়গাতে তুমি জায়মান হাইড্রোজেন দিয়ে তুমি আবারও বিজারণ ঘটাও, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সেম কাহিনী ঘটবে, আর CH2OH, খেয়াল করো, আর CH2OH তৈরি করবে, মানে অ্যালকোহলে তুমি রূপান্তর করতে পারবা। সো কার্বক্সিলিক অ্যাসিড এবং তার জাতক থেকে জাস্ট বিজারণ করে তুমি অ্যালকোহলে রূপান্তর করতে পারো। ওকে, এবার দেখো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, আগেরটা মোটামুটি মনে রাখলে হইলো, বাট এটা তুমি যদি না মনে রাখো এটা তোমার জন্য পাপ হবে, পরীক্ষায় এর যে গুরুত্ব এটা অপরিসীম। সেটা কি, গ্রিগনার্ড বিকারক থেকে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। সো এটার ক্ষেত্রে আগে ট্রিক্স শেখাই, তারপর এই ডিটেল পড়াবো। আগে ট্রিক্স শেখাই। গ্রিগনার্ড বিকারক থেকে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি মানে আমরা প্রথমে গ্রিগনার্ড বিকারক নিব, RMgX। এই গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা ফর্মালডিহাইড যোগ করি, ফর্মালডিহাইড মানে কি, সবচেয়ে ছোট অ্যালডিহাইড, HCHO, ফর্মালডিহাইড যোগ করি, এই দুইটা যোগে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হয়। কে প্রস্তুত হয় ভাইয়া? প্রস্তুত হয় 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল। ভাইয়া আমি যদি গ্রিগনার্ড বিকারকের সাথে ফর্মালডিহাইড না নিয়ে এর চেয়ে বড় অ্যালডিহাইড, মানে যে কোনো টাইপের একটা অ্যালডিহাইড নিই, RCHO, সবচেয়ে ছোট না, 1 কার্বন বিশিষ্ট না, 2, 3, 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যদি আমি নিই, তাহলে এখান থেকে আমার 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হবে। 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এখানে আমার 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, এখানে 2 ডিগ্রি অ্যালকোহল। তুমি যদি এখন RMgX, এই যে গ্রিগনার্ড বিকারক, এইটার সাথে তুমি একটা কিটোন নাও, কিটোন নিলে এটা সব সময় আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করাবে। কয় ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি অ্যালকোহল। ভাইয়া এইটার এই যে ট্রিক্স শেখাইলাম এটার দিকে একটু খেয়াল করো। যখন আমি শুধু গ্রিগনার্ড বিকারক নিচ্ছিলাম, এখানে একটা আর ছিল, এখানে কোনো আর ছিল না, শুধু একটা কার্বন ছিল। এই আর পরবর্তীতে দেখো এই জায়গায় বসে যে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করে। এখানে দেখো একটা আর আছে, এখানে একটা আর আছে, এই কার্বনের সাথে এই আর এখানে যে বসে দুই হাতে দুইটা আর তৈরি করে, দ্যাটস ওয়াই 2 ডিগ্রি অ্যালকোহল। এখানে একটা আর আছে, এখানে অলরেডি দুইটা আর আছে, এই আর এই কার্বনের সাথে বসে যে দেখো 3টা আর তৈরি করে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে গ্রিগনার্ড বিকারকের সাথে ফর্মালডিহাইড 1 ডিগ্রি অ্যালকোহল, গ্রিগনার্ড বিকারকের সাথে যে কোনো অ্যালডিহাইড 2 কার্বন 3 কার্বন 4 কার্বন এরকম কার্বন সংখ্যা বাড়াইলে 2 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারকের সাথে কিটোন নিলে, যে কোনো কিটোন নাও, তুমি হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। এখানে খেয়াল করো, এই সেম বিক্রিয়া গ্রিগনার্ড বিকারকের ভিতরেও পড়ে, সেম বিক্রিয়া অ্যালডিহাইডের ভিতরেও পড়ে, সেম বিক্রিয়া অ্যালকোহলের ভিতরেও পড়ে। একই বিক্রিয়া 3টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে আছে, দ্যাটস ওয়াই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর এমসিকিউ। এমসিকিউ মাথায় রাখবা, এই ট্রিক মাথায় রেখে তোমাকে দাগাইতে হবে। আচ্ছা, এবার এই জায়গাতে একটু এক্সট্রা ট্রিক শেখাই। গ্রিগনার্ড বিকারক এটা যদি কখনো পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করো, তাহলে এটা অ্যালকেন প্রস্তুত করবে। কি প্রস্তুত করবে? পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করলে, গ্রিগনার্ড বিকারককে সরাসরি পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করলে অ্যালকেন প্রস্তুত হয়। আরেকটা মাথায় রাখবা, গ্রিগনার্ড বিকারক এইটার সাথে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড যোগ করো, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত হয়। কি প্রস্তুত হয়? কার্বক্সিলিক অ্যাসিড। এই সবগুলাই হচ্ছে আমার এমসিকিউ এর জন্য। তো গ্রিগনার্ড বিকারক আমরা আলাদা করে কোনো চ্যাপ্টারে পড়বো না, দ্যাটস ওয়াই গ্রিগনার্ড বিকারকের এই দুইটা ট্রিক আমরা আলাদা করে শিখে নিলাম। একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করে, আর একটা হচ্ছে অ্যালকেন প্রস্তুত করে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া গ্রিগনার্ড বিকারকের এই বিক্রিয়াটা করব কিভাবে? গ্রিগনার্ড বিকারকের এই বিক্রিয়াটা করব কিভাবে? ভাই গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়াটা একটু দেখাই। গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া দেখানোর আগে একটু আমরা বেসিক দেখাই, গ্রিগনার্ড বিকারকের বেসিক দেখাই। ভাই গ্রিগনার্ড বিকারকের যে RMgX আছে না, এদিকে খেয়াল করো, ম্যাগনেসিয়ামের জারণ মান +2। ভাইয়া এই X মানে হ্যালোজেন, মানে ক্লোরিন ফ্লোরিন এগুলো হতে পারে, এর জারণ মান -1। ভাইয়া এই +2 কে 0 করতে গেলে এখানে আমার -1 হওয়া লাগে না? এই দুইটা মিলে তুমি যদি ক্যালকুলেট করো, অ্যাডজাস্ট করো, তাহলে +2 থেকে -1 মানে +1 হয়। তার মানে আমি RMgX কে যদি আলাদা করি, এই RMgX কে যদি আলাদা করি, এইটা আসে আমার মাইনাস, এইটা আসে আমার প্লাস। ভালো করে খেয়াল করো, RMgX কে আলাদা করলে এইটা আসে আমার মাইনাস, এইটা আসে আমার প্লাস। তাহলে খেয়াল করো, RMgX একটা মাইনাস একটা প্লাস। তো RMgX এর এই যে মাইনাস, খেয়াল করো এই যে মাইনাস, এই মাইনাসটাই আমার কাজে লাগবে। আর কি আমি মাইনাসে রূপান্তর করছি না, এই মাইনাসটা আমার কাজে লাগবে। কেন? কারণ আমি যখনই অ্যালডিহাইড নিচ্ছি বা কিটোন নিচ্ছি, অ্যালডিহাইডের ক্ষেত্রে ভালো করে খেয়াল করলে দেখবা আমার এখানে যেই কার্বনটা আছে, এই অক্সিজেনটার ডেল মাইনাস হয় আর কার্বনটা আমার ডেল প্লাস হয়। কার্বনটা যদি ডেল প্লাস হয়, তার মানে এই জায়গার মাইনাসটা
সরাসরি এই কার্বনে বসতে পারে, আর এই প্লাসটা সরাসরি যে আমার অক্সিজেনে বসতে পারে। তাহলে দেখো দুইটা যদি অ্যাডজাস্ট হয়, উপরে হাইড্রোজেন এই সাইডে হাইড্রোজেন, এই অক্সিজেনে যে আমার MgX বসে যাবে আর এই কার্বনে যে আমার R বসে যাবে। তাহলে বিক্রিয়ার বেসিক হচ্ছে এটা হচ্ছে আমার বিক্রিয়ার বেসিক। এই বেসিক ব্যবহার করে আমরা বিক্রিয়া করতে পারবো। দেখো কেমনে করব, আমি ধরো RMgX নিলাম, এর সাথে HCHO নিলাম। বিক্রিয়া যখন হবে H রাখবো, আমি এখানে C রাখবো, উপরে দেখো O আছে, O এর সাথে MgX বসে গেল। কেন বসলো একটু আগে দেখাইছি, এই সাইডে একটা হাইড্রোজেন আছে আর R এসে নিচে বসে গেল। পরবর্তী ধাপে বিক্রিয়াটা সুন্দর করে করানোর জন্য আমি এখানে যদি পানি দিই, পানি দেওয়া মানে খেয়াল করো, এই পানি দেওয়া মানে এই পানিতে হাইড্রোজেন প্লাস আছে আর OH মাইনাস আছে। এই OH মাইনাস MgX প্লাসের সাথে যে সব সময় MgOH তৈরি করবে, এটা একদম লিখে লিখে মুখস্থ করে ফেলবা। আর এই Hটা এখানে যে বসে, যে খেয়াল করো R CH2OH তৈরি করে। কেন কি, এখানে যদি OH বের করে তাহলে দেখো এখানে R, এই জায়গায় দেখো CH2, এখানে আসে OH, মানে আমরা এখানে 1 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাচ্ছি। এই সেম জিনিস, সেম বিক্রিয়া তুমি যদি RMgX এইটার সাথে HCHO নাও নিয়ে RCHO নাও, তাহলে সেম ভাবে বিক্রিয়া করবে, করে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। কিভাবে, এই কার্বন নিলাম, কার্বনের এক সাইডে R আছে, এবার খেয়াল করো নিচে আমার আরেকটা R বসবে, উপরে আমার OMgX বসবে, এই সাইডে আমার হাইড্রোজেন আছে। পরবর্তী ধাপে যখনই তুমি এখানে হাইড্রোলাইসিস করবা, মানে হাইড্রোজেন এবং OH দিবা, তো তখনই তোমার MgOH এটা আলাদা হয়ে যাবে। আর এই জায়গাতে চলে এসে খেয়াল করো, এই সাইডে একটা R, এই সাইডে একটা R, এখানে একটা হাইড্রোজেন, এখানে OH, দেখো এটা আমার তৈরি করলো 2 ডিগ্রি অ্যালকোহল। সো এভাবে তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির যে বিক্রিয়াগুলো, এগুলো ভালো করে শিখবা। আর এই ট্রিকটা মনে রাখবা, ট্রিকটা আসলে কি, এই ট্রিকগুলো তোমার এমসিকিউতে হেল্প করবে। এমসিকিউতে হেল্প করবে। ওকে, যে কোনো একটা জায়গাতে দেখেই তোমাকে বলে দিতে হবে। যেমন দেখো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি অ্যালডিহাইডের সাথে MgX, তার মানে কি এখানে আমার উৎপন্ন হবে হচ্ছে 2 ডিগ্রি। ঠিক আছে, আমি যদি এখানে কিটোন নিতাম, RCOR কিটোন নিতাম, আমি দেখেই বলে দিব কিটোন মানে আমার এখানে 3 ডিগ্রি। কিটোন মানে RCOR হইতে হবে এরকম না, আমি যদি অন্য কোনো কিটোন নিই, CH3COCH3, এই কিটোন নিলেও আমি দেখেই বলে দিতে পারবো এটা কত ডিগ্রি দিবে, 3 ডিগ্রি দিবে। ওকে, সো এইভাবে আমরা দেখেই যেন বলে দিতে পারি, এটা আমাদের মাস্ট এনশিওর করা লাগবে। এরপরে আসো আমাদের পরবর্তী যেই ধাপটা, সেটা হচ্ছে অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া, মানে অ্যালকোহলকে আমরা শনাক্তকরণ করব। অ্যালকোহলকে শনাক্তকরণ করার জন্য আমাদের মাস্ট মনে রাখা লাগবে ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া, এইটা দিয়ে অ্যালকোহলকে শনাক্তকরণ করা হয়। তো ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া, এটা দিয়ে অ্যালকোহলকে শনাক্তকরণ যদি করি, একটা র্যান্ডম যদি অ্যালকোহল নাও, CH3CH2OH ইথানল, এটার সাথে যখন তুমি ধাতব সোডিয়ামের বিক্রিয়া করাবা, এ কি করবে, এখান থেকে হাইড্রোজেনকে অপসারণ করবে। আমরা আগেই দেখছি ধাতব সোডিয়াম হাইড্রোজেনকে অপসারণ করতে পারে, করে দেখো CH3CH2ONA এটা গঠন করে এবং এখান থেকে হাইড্রোজেন তৈরি করে। এই যে হাইড্রোজেন তৈরি করে, এই হাইড্রোজেন গ্যাস আকারে উড়ে যায়। সো এই হাইড্রোজেন গ্যাসের বুদবুদ দেখে আমরা এখানে ঠিক নিশ্চিত হই যে এটা হচ্ছে আমাদের অ্যালকোহলই ছিল। ঠিক আছে, সো অ্যালকোহলের সাথে ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া। আরেকটা হচ্ছে অ্যালকোহলের সাথে PCl5 সহ বিক্রিয়া। ভাইয়া এই বিক্রিয়াটা সম্পর্কে আমি আগেই বলেছিলাম যে অ্যালকোহলের সাথে ROH, এটার সাথে যদি আমাদের PCl5 এর বিক্রিয়া হয়, এটা আমাদের অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া হিসেবে কাজ করে। আমি বলে দিছিলাম যে অ্যালকোহলের OH যেটা আছে, OH কে সবসময় ভেঙে লিখবা। এরপর PCl5 এর একটা ক্লোরিন হাইড্রোজেনের নিচে আর একটা ক্লোরিন R এর নিচে, দুই সাইডে দুইটা ক্লোরিন, মাঝখানে তাহলে আমাদের কি হবে, PCl3। তাহলে এটা একটা উৎপাদ, এটা একটা উৎপাদ, এটা একটা উৎপাদ। তাহলে উৎপাদ হিসেবে আমরা RCl পাবো, এছাড়া কি পাবো, HCl পাবো, এছাড়া পাবো POCl3। এই যে তিনটা উৎপাদ পাইলাম, এর ভিতরে HCl যে পার্টটা আছে, এই HCl পার্ট, HCl গ্যাস হিসেবে থাকে, এই গ্যাস উড়ে যায়। এখন উড়ে যখন যাচ্ছে, তখন যদি ওখানে আমি অ্যামোনিয়া একটা কাস্নল নিই, তাহলে অ্যামোনিয়া কাস্নলের সাথে HCl বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। এই অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া দিবে। কি দিবে ভাইয়া, সাদা ধোঁয়া দিবে। এই সাদা ধোঁয়া দেখে আমরা চিহ্নিত করতে পারবো যে ঠিক আছে ভাইয়া, চিহ্নিত করতে পারবো, আচ্ছা PCl5 তোমার সাদা ধোঁয়া দিছে, সো অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া, দ্যাটস ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তাহলে অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়াতে আমরা অ্যালকোহলের সাথে PCl5 নিব,
অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়াতে আমরা অ্যালকোহলের সাথে PCl5 নিব, সেই PCl5 এর বিক্রিয়ায় আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করব। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা উৎপন্ন হবে সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা অ্যামোনিয়া কাস্টনলে বা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করায় অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া পাবো। এইটা দেখে আমরা আইডেন্টিফাই করব এখানে এটা অ্যালকোহলই ছিল। তার মানে অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়াটা PCl5 এর রিঅ্যাকশনের মাধ্যমে হয়। ওকে, এই দুইটা বিক্রিয়া ভালো করে পড়ে রাখবা। এরপরে আসবে হচ্ছে অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া, এর ভিতরে লুকাস বিকারক সহ পরীক্ষা। ভাই লুকাস বিকারক সহ পরীক্ষা এইটা শনাক্তকরণ না, এটা হচ্ছে পার্থক্যকরণ। এটার জন্য আলাদা টাইটেল দিবা যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ। তো লুকাস বিকারক সহ পরীক্ষাতে আমরা অ্যালকোহলকে পার্থক্য করি, পার্থক্যকরণ, ঠিক আছে। 1 2 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ। সো লুকাস বিকারক সহ পরীক্ষায় আমরা 1 2 3 ডিগ্রি অ্যালকোহল এই তিনটাকে পার্থক্য করি, মানে একজন আরেকজনের থেকে যে আলাদা এইটার পার্থক্যকরণ করি হচ্ছে আমরা লুকাস বিকারক দিয়ে কাজ করে। এবার খেয়াল করো, লুকাস বিকারক দিয়ে কাজ করে যদি আমরা 1 2 3 ডিগ্রি অ্যালকোহলে পার্থক্য করি, কিভাবে করব পার্থক্য? প্রথমে আমাদের জানতে হবে লুকাস বিকারক কি। আমাদের মাথায় রাখতে হবে লুকাস বিকারক হচ্ছে জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এই দুইটা সংমিশ্রণকে আমরা লুকাস বিকারক বলি। তো জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl, জিঙ্ক ক্লোরাইড হতে হবে অনাদ্র, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, অনাদ্র বা ড্রাই জিঙ্ক ক্লোরাইড, আর কনসেন্ট্রেটেড HCl, এই দুইটার যেই সংমিশ্রণ এটাকে আমরা বলি হচ্ছে লুকাস বিকারক। তাহলে নিচের কোনটি লুকাস বিকারকের সংকেত? এটা লুকাস বিকারকের সংকেত। কোনটি হচ্ছে তোমার 1 2 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করে? সেটা হচ্ছে লুকাস বিকারক, মানে জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl। যেন মাথায় থাকে, এটা ভুল না করি, লুকাস বিকারক এই জিনিসটা ভুল না করি। এখন কাহিনী কি, এখানে ঘটনা কি ঘটবে? ঘটনা কি ঘটবে সেটা দেখার জন্য আমরা যদি প্রথমে 3 ডিগ্রি অ্যালকোহল নিই, তাহলে অ্যালকোহলের সাথে OH নিলাম, অ্যালকোহলের সাথে OH, এবং এই 3 হাতে আমরা যদি 3টা আয়ন নিই, খেয়াল করো 3 হাতে 3টা আয়ন নিই, তো অ্যালকোহলের সাথে অ্যালকোহলের OH, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি আমি এখন লুকাস বিকারক বিক্রিয়া করাই, মানে HCl এবং জিঙ্ক ক্লোরাইড, এইটা যদি বিক্রিয়া করাই, ঘটনা যেটা ঘটবে খেয়াল করো, এই হাইড্রোজেন আর OH মিলে আমরা এখানে পানি অপসারণ করবে, আর এই যে কার্বন, কার্বনের এই সাইডে একটা আর, এই সাইডে একটা আর, এই সাইডে একটা আর, আর এই হাতে তোমার ক্লোরিন বসে যাবে। তো এটা হচ্ছে RCl তৈরি করলো, বাট এই যে অ্যালকাইল হ্যালাইড যেটা তৈরি করলো, এখানে খেয়াল করো এখানে OH ছিল, এখানে অ্যালকাইল হ্যালাইড যেটা তৈরি করলো এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হইলো, এবং এইটা এই অ্যালকাইল হ্যালাইডের এখানে সাদা অদক্ষেপ দিবে, তাই না? তো অ্যালকাইল হ্যালাইডের সাদা অদক্ষেপ দিল, ধরো অদক্ষেপ দিল। এখন মজার ব্যাপার হচ্ছে এই লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল এই যে অদক্ষেপটা দেয়, এটা সাথে সাথেই দেয়, সাথে সাথে, বা তুমি বলতে পারো দ্রুত, সাথে সাথে এই অদক্ষেপটা তুমি পাবা, একদম সাথে সাথে। তো লুকাস বিকারকের সাথে 1 2 3 ডিগ্রি অ্যালকোহলের যেই ইয়াটা, এটা একদম সাথে সাথে হবে। বাট যখনই তুমি 3 ডিগ্রি অ্যালকোহলের পরিবর্তে, এখানে 3 ডিগ্রি অ্যালকোহলের পরিবর্তে তুমি যদি 2 ডিগ্রি অ্যালকোহল নাও, 2 ডিগ্রি অ্যালকোহল, দেখো 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে এই HCl এর বিক্রিয়ায় তুমি যখনই জিঙ্ক ক্লোরাইডের বিক্রিয়া করাবা, তখন এখানে পানি অপসারণ হবে, এবং এই জায়গাতে খেয়াল করো এই আর, এখানে আর, এখানে আর, এখানে আর, এই যে বিক্রিয়াটা করে অদক্ষেপ দিবে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের যে অদক্ষেপ দিবে, এই অদক্ষেপটা সাথে সাথে দিবে না, এইটা দিতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তাহলে দেখো 3 ডিগ্রি অ্যালকোহল নিলে আমি দেখতে পাচ্ছি, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সাথে সাথে বিক্রিয়া হওয়া শেষ, বাট যখনই আমি 2 ডিগ্রি অ্যালকোহল নিছি তখন আমার সাথে সাথে বিক্রিয়া হচ্ছে না, আমার অপেক্ষা করা লাগছে। অপেক্ষা কতটুকু? 5 থেকে 10 মিনিট অপেক্ষা করা লাগছে। কতটুকু? 5 থেকে 10 মিনিট। তো 5 থেকে 10 মিনিট পর তারপরে যে আমি অদক্ষেপ পাচ্ছি, তাই না? 5 থেকে 10 মিনিট পর তারপরে যে আমি অদক্ষেপটা পাচ্ছি, তাহলে এই জায়গাতে আমাদের ক্লিয়ার হইলো। এবার খেয়াল করো, আমি যদি একটা এক্সট্রা পেজ নিই, এইটাই যদি তুমি 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে নাও, RCH2OH, এটা তোমার 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য তুমি এই HCl এর সাথে জিঙ্ক ক্লোরাইডের বিক্রিয়া করাবা, করায় যখনই এই জায়গাতে বিক্রিয়াটা হবে, তখন ঘটনা যেটা ঘটবে, এটা মিলে আবারও পানি তৈরি করবে, এবং এইটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করবে। এই যে ভাইয়া 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করলো না, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এইটা সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া দেয় না, এইটা বিক্রিয়া ঘটানোর জন্য তাপ দিতে হয়। এটা সাধারণ তাপমাত্রায় তুমি রেখে দিলে বিক্রিয়াই হবে না, এইটা ঘটানোর জন্য তোমাকে আলাদা করে তাপ দিতে হবে। তাপ দিয়ে যখন তুমি এই দ্রবণটা তৈরি করবা, এটা একটা তৈলাক্ত দ্রবণ তৈরি করে,
তৈলাক্ত দ্রবণ তৈরি করে। তো এটা দেখে বোঝা যায় এটা 1 ডিগ্রি অ্যালকোহল ছিল। তাহলে দেখো তিনটাই 3 রকম আচরণ করলো না, তিনটাই 3 রকম আচরণ করলো। তাহলে প্রথমে আমার 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে আচরণ করলো, 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে আচরণ করলো, 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে আচরণ করলো। কি রকম আচরণ করলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি। ভাইয়া 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে সাথে বিক্রিয়া করে না। 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে তোমার লুকাস বিকারক, 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারক বিক্রিয়াতে তোমাকে তাপ দিতে হয়, তাপ দিলে বিক্রিয়া হয়। ওকে, এবার খেয়াল করো 2 ডিগ্রি অ্যালকোহল এটার সাথে লুকাস বিকারক, এটার জন্য কি ঘটনা ঘটবে, এটা তাপ দেয়া লাগবে না, এটা নরমালি বিক্রিয়া হবে, বাট 5 থেকে 10 মিনিট সময় লাগবে। নরমালি বিক্রিয়া হবে, বাট 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আর তুমি যদি 3 ডিগ্রি অ্যালকোহল নাও তাহলে লুকাস বিকারকের সাথে বিক্রিয়ায় এটা হচ্ছে সাথে বিক্রিয়া হবে। ঠিক আছে, সাথে বিক্রিয়া হবে। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো দেখে তুমি 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলের ভিতরে পার্থক্য করতে পারবা। এটা মাস্ট মাথায় রাখবা। ওকে, এটা মাস্ট মাথায় রাখবা। এবার আসো আমাদের অ্যালডিহাইড কিটোন এই চ্যাপ্টারে ঢুকতে হবে। কোন চ্যাপ্টারে ঢুকবো? অ্যালডিহাইড কিটোন। ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট অ্যালডিহাইড কিটোন, এটা মাস্ট পড়বো আমরা। এবং এই জায়গা থেকে অ্যালডিহাইড কিটোন রিলেটেড যা কিছু আমাদের লাগবে খুব সুন্দর মতো ধরে পড়া লাগবে। আসো আমরা অ্যালডিহাইড কিটোনে প্রবেশ করি। অ্যালডিহাইড কিটোনে প্রথমেই বলছে অ্যালকোহলের জারণ, অ্যালকোহলের জারণ এইটার মাধ্যমে অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করতে হবে। ভাইয়া অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে হচ্ছে আর ধরে নাও CH2OH, এটা হচ্ছে আমার অ্যালকোহল। ভাইয়া এইটাকে যদি জারণ করি, জারণ করা মানেই জায়মান অক্সিজেন দেয়া। তুমি যখনই জারণ শব্দটা শুনবা এর মানে হচ্ছে জায়মান অক্সিজেন যাবে। এই জায়মান অক্সিজেন তৈরির জন্য আমরা জারক পদার্থ ইউজ করি। জারক পদার্থ আমরা কাকে নিতে পারি? যেমন ধরো আমরা KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড জারণ পদার্থ নিতে পারি। এই অবস্থায় যদি আমি তাপ দিই তাহলে জায়মান অক্সিজেন তৈরি হবে। এই জায়মান অক্সিজেন অ্যালকোহলকে জারণ করবে। ভাইয়া সবসময় মাথায় রাখবা অ্যালকোহলকে জারণ করলে পরবর্তী ধাপে অ্যালডিহাইড পাওয়া যায়। তুমি যদি অ্যালডিহাইডকে জারণ করো সেম এই KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তুমি যদি অ্যালডিহাইডকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। এটা মুখস্থ রাখবা একদম, যে তুমি যদি অ্যালকোহলকে জারণ করো তাহলে অ্যালডিহাইড পাবা, অ্যালডিহাইডকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড পাবা। জারণের ঠিক উল্টা কিন্তু আবার বিজারণ, জারণের ঠিক উল্টা আবার বিজারণ। ব্যাপারটা কি? তুমি যদি কার্বক্সিলিক অ্যাসিড নাও, হ্যাঁ কার্বক্সিলিক অ্যাসিড নাও দিয়ে এইটাকে বিজারণ করো মানে হচ্ছে জায়মান হাইড্রোজেন দেবে, এটা কিন্তু বিজারণ। খেয়াল করো জারণের ঠিক উল্টা বিজারণ। এইটাকে যদি বিজারণ করো তাহলে তুমি এখন অ্যালডিহাইড পাচ্ছ, এইটাকে তুমি যদি বিজারণ করো জায়মান হাইড্রোজেন দিয়ে এটাকে বিজারণ করো তাহলে তুমি হচ্ছে কি পাচ্ছ? অ্যালকোহল পাচ্ছ, অ্যালকোহল পাচ্ছ। তাহলে জারণের উল্টা হচ্ছে বিজারণ। তাহলে দেখো বিজারণ করলে তোমার কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহলে যাওয়া যায়, আর যদি জারণ করো তাহলে অ্যালকোহল থেকে অ্যাসিডে রূপান্তর করা যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিক ধাপ। এখন আমাদের তৈরি করার কথা ছিল অ্যালডিহাইড, তাহলে আমরা এখান থেকে একবার জারণ করে অ্যালডিহাইড পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ অ্যালডিহাইড, ওইটা আমরা ভাইয়া পেয়ে গেছি, ওটা নিয়ে আমাদের প্যারা নাই। ওটা আমরা কি করছি, ওটা আমরা পেয়ে গেছি। ওকে ভাই, যদি আমরা অ্যালডিহাইড পেয়ে যাই এখন আমাদের তো একটা কিটোনও বের করা লাগবে, তাই না? তো চলো একটা কিটোন দেখি। আমরা এই অ্যালকোহলটাকেই 1 ডিগ্রি অ্যালকোহলের পরিবর্তে যদি একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিই, যেমন ধরো CHOH, এখানে ধরো আমরা CH3 নিলাম, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি এখন জায়মান অক্সিজেন দিয়ে জারণ করি তাহলে এই জায়গা থেকে পানি অপসারণ হবে। পানি অপসারণ করায় এই জায়গাতেই হাইড্রোজেনগুলোকে তুলে দিয়ে ডাবল বন্ডকে সব ছিন্ন করে, খেয়াল করো এই জায়গায় ডাবল বন্ড অক্সিজেন বন্ড CH3 তৈরি করবে। তার মানে দেখো আমরা এখন কিটোনে রূপান্তর করতেছি, যেহেতু মাঝখানে আছে এই জন্য কিটোন তৈরি হচ্ছে। বুঝতে পারছো? তাহলে জারণ করলে আমাদের এই ঘটনাগুলো ঘটে। ওকে, তাহলে আমরা অ্যালকোহলকে জারণ করে অ্যালডিহাইড আর অ্যালডিহাইডকে জারণ করে কার্বক্সিলিক অ্যাসিড পাই। অ্যালকোহল যদি 2 ডিগ্রি হয় তাহলে আমাদের এরকম কিটোন চলে আসে। এটা মাথায় রাখবো, মাস্ট, কাজে লাগবে, বহুত জায়গাতে কাজে লাগবে। এইটা আমরা মাস্ট মাথায় রাখবো। ওকে, এবার বলছো দেখো অ্যালকাইনের পানি যোজন। ভাইয়া অ্যালকাইনের পানি যোজন আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সরাসরি এমসিকিউ আসে এই জায়গাতে, সরাসরি এমসিকিউ আসে। কি কি আসে বলে দিচ্ছি। অ্যালকাইন মানে হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে আমার অ্যালকাইন। অ্যালকাইন মানে কি? CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে আমার অ্যালকাইন। একে পানি যোজন মানে এখানে তুমি সরাসরি H এবং OH যোগ করবা, এটা হচ্ছে আমার
পানি যোজন। পানি যোজন মানে এক সাইডে হাইড্রোজেন আর এক সাইডে OH দিবা। ভাইয়া পানি যোজন যখন তুমি করবা তখন এখানে তোমাকে সালফিউরিক অ্যাসিড নিতে হবে এবং মার্কিউরিক সালফেট নিতে হবে। তো মার্কিউরিক সালফেট এবং সালফিউরিক অ্যাসিড তুমি যদি নিতে যাও, সো সালফিউরিক অ্যাসিড নিতে হবে 20% আর মার্কিউরিক সালফেট নিতে হবে 2%। এই দুইটা থেকে এমসিকিউ আসে যে মার্কিউরিক সালফেট এবং সালফিউরিক অ্যাসিড কার পার্সেন্টেজ কত, এটা থেকে এমসিকিউ আসে। এই দুইটার উপস্থিতিতে যখন তুমি পানি যোজন করবা তখন এখানে তোমাকে CHOH ডাবল বন্ড CH2 এটা আসবে। এইটা যদি আসে, এইটা তো আর আমার এখন অ্যালডিহাইড কিটোন তৈরি করে নাই, বাট অ্যালডিহাইড কিটোন আমরা চাইলে এখান থেকে তৈরি করতে পারবো। কিভাবে? এই জায়গার যে একটা হাইড্রোজেন আছে না, এটাকে যদি আমি এইদিকে রূপান্তর করি, রূপান্তর করার জন্য এখানে আমাকে পুনর্বিন্যাস করানো লাগবে, মানে সাজানো লাগবে। তো অণুগুলো আমি তাপ দিয়ে যদি পুনর্বিন্যাস করি, একটা হাইড্রোজেন এখানে উঠে যে এই সাইডে আমার CH3 তৈরি হয়ে যায় আর এখানে ডাবল বন্ড তৈরি হয়ে যে CHO গঠন করে। তাহলে দেখো অ্যালকাইনের পানি যোজনে আমরা অ্যালডিহাইড রূপান্তর করার জন্য টোটাল যৌগে পুনর্বিন্যাস করছি। কি করছি? পুনর্বিন্যাস করছি। এটা মাথায় রাখবা, টোটাল যৌগে আমরা পুনর্বিন্যাস করছি। ওকে, এইবার খেয়াল করো আমাদের দুইটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, একটা হচ্ছে রোজেমন্ড বিজারণ। রোজেমন্ড বিজারণের ক্ষেত্রে আমরা ওই শুরুতে দেখেছিলাম, মনে আছে? শুরুর দিকে দেখেছিলাম যে আমাদের কাছে যদি কখনো অ্যালকাইল হ্যালাইড থাকে, আর তোমার হচ্ছে যে রোজেমন্ড বিজারণে RCOCl অ্যালকাইল হ্যালাইড থাকে, এর সাথে আমরা হাইড্রোজেন সংযোজন করব বাট প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। এইটা করলে আমাদের আংশিক বিজারণ হয়। রোজেমন্ড বিজারণ হচ্ছে আংশিক বিজারণ। সো আংশিক বিজারণ হলে কি হবে? একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিয়ে চলে যাবে HCl, আর আরেকটা হাইড্রোজেন এখানে বসে যে RCH3 CHO তৈরি করবে। এই যে আমরা রোজেমন্ড বিজারণের মাধ্যমে অ্যালকাইল ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি করলাম, এটাই হচ্ছে আমার অ্যালডিহাইড কিটোন তৈরির বিক্রিয়া। আরেকটা আছে কি? আরেকটা হচ্ছে ইটার্ড বিক্রিয়া। এটা কি ছিল? এটা ছিল ওই যে আংশিক জারণ, মনে আছে? এটা কিন্তু বিজারণে দেখলাম, আর এটা কিন্তু আংশিক জারণ। ওই যে আমরা টলুইনের ভিতরে পড়ছিলাম, মনে করে দেখো, টলুইনের ভিতর দেখছিলাম যে আমাদের টলুইনে বেনজিনের উপর CH3 গ্রুপ থাকে। এটাকে আমরা জারণ করতে পারি দুই প্রকার, একটা হচ্ছে শক্তিশালী, একটা হচ্ছে দুর্বল। তো আমি যদি দুর্বলটা করলে এখানে আমি জারণ করব, বাট দুর্বল এজেন্ট দিয়ে। দুর্বল এজেন্ট কারা ভাইয়া? দুর্বল এজেন্ট যেমন ক্রোমিল ক্লোরাইড। তোমার ক্রোমিল ক্লোরাইডের ভিতরে কি ছিল? তোমার ক্রোমিল ক্লোরাইডের সংকেতটা কি ছিল? ক্রোমিল ক্লোরাইডের সংকেত ছিল CrO2Cl2। ক্রোমিল ক্লোরাইড Cr, ক্রোমিয়াম অক্সিজেন ক্লোরিন। ক্রোমিল ক্লোরাইড এটা নিয়ে যদি করি, তাহলে এই জায়গার যে মূলকটা আছে CH3 মূলক সরাসরি CHO মূলকে কনভার্ট হয়ে যায়। CH3 মূলক সরাসরি CHO মূলকে কনভার্ট হয়ে যায়। তো এই যে CH3 মূলক থেকে CHO মূলকে কনভার্ট করলাম, এটা কি করছি? জারণ করছি, বাট এটা হচ্ছে আংশিক জারণ। ঠিক আছে, আংশিক জারণ। তো খেয়াল করো, এই যে আংশিক জারণের মাধ্যমে আমরা কনভার্ট করলাম, এটাই হচ্ছে আমাদের অ্যালডিহাইড কিটোন তৈরির বিক্রিয়া। এবার খেয়াল করো, অ্যালডিহাইড কিটোন এইটা শনাক্তকরণের জন্য আমরা ব্রাডির বিকারকের সাথে বিক্রিয়া করাই, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণের জন্য। তো ব্রাডির বিকারক মূলত ব্যবহার হয় হচ্ছে কার্বনিল মূলক শনাক্তকরণে। কার্বনিল মূলক, তো যখনই আমাদের কার্বনিল মূলক আসবে, মানে কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এটা আসে হচ্ছে আমাদের কার্বনিল মূলক। এই কার্বনিল মূলক শনাক্তকরণ করার সময় আমরা ব্যবহার করি হচ্ছে ব্রাডির বিকারক। যখনই আমরা কার্বনিল মূলক শনাক্তকরণ করব, এটা করার সময় আমরা ব্যবহার করব কি? ব্রাডির বিকারক। ব্রাডির বিকারকটা কি জিনিস ভাইয়া? ব্রাডির বিকারকের নাম হচ্ছে 2,4-DNPH। এটাকে বলে ব্রাডির বিকারক। ভাইয়া 2,4-DNPH বা ব্রাডির বিকারক, এটাকে যদি আমরা এখন একটু ভেঙে লিখি, ভেঙে নাম হচ্ছে 2,4, খেয়াল করো, 2,4-ডাইনাইট্রো। তাহলে দেখো 2,4-ডাইনাইট্রো, এরপরে এনতে 2,4-ডাইনাইট্রো, এনতে নাইট্রো, পিতে ফিনাইল। পিতে কি? পিতে হচ্ছে ফিনাইল, এইচতে হচ্ছে হাইড্রাজিন। এইচতে কি? হাইড্রাজিন। তাহলে খেয়াল করো আমাদের এখানে ব্রাডির বিকারক আসে হচ্ছে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, এটাকে বলা হচ্ছে ব্রাডির বিকারক।
এখন এই জায়গাতে আমার এই যে সংকেতটা আছে না, এই সংকেতটা অনেকের মনে রাখতে কষ্ট হয়। মনে রাখার জন্য আমার কিছু টেকনিক আছে, আমি তোমাকে টেকনিক শেখাবো, তোমার একদম পানির মতো ইজি মনে লাগবে। জিনিসটা কি দেখো, হাইড্রোজেনের সংকেত সবসময় NH2 বন্ড NH2, মুখস্থ করবা যে NH2 বন্ড NH2 থাকলে সেটাকে হাইড্রোজেন বলে। ফিনাইল মানে কি, বেনজিন যে চক্র, এই চক্রের এক হাতে যদি কিছু বসে এটাকে বলে ফিনাইল। আর 2,4 ডাইনাইট্রো মানে দুইটা নাইট্রোমূলক বসবে। তো 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, এটা সংকেত তাহলে কেমন হবে দেখতে? প্রথমে আমরা একটা বেনজিন নিব, বেনজিনের একটা হাত আমি খালি রাখলে এটা হচ্ছে ফিনাইল। ওই যে হাইড্রোজেন মূলকটা আছে না, হাইড্রোজেন মূলক থেকে একটা হাইড্রোজেন যদি তুলে দাও, দিয়ে যদি এইভাবে বসাই দাও, এইটা হলো ফিনাইল হাইড্রোজেন। তাহলে এটা ফিনাইল, এটা হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন। এটাকে তুমি যদি 1 নাম্বার কার্বন ধরো, তাহলে এই জায়গাতে তুমি এখন ধরো 2 নাম্বার কার্বনে, এই জায়গাতে 2 নাম্বার কার্বনে তুমি নাইট্রোমূলক বসাতে পারবা, 3, 4 নাম্বার কার্বনে নাইট্রোমূলক বসাতে পারবা। তাহলে খেয়াল করো, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। সো এই হচ্ছে আমাদের কাহিনী, বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে হাইড্রোজেন, এইটা হচ্ছে ফিনাইল, এই যে এটা একটা নাইট্রো, তাহলে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। আচ্ছা, এই যে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, এটা অ্যালডিহাইড এবং কিটোনের সাথে বিক্রিয়া করে। তুমি যে কোনো একটা অ্যালডিহাইড যদি নাও, সাপোজ ধরো CH3CHO, একটা অ্যালডিহাইড নিলাম, এই অ্যালডিহাইডের সাথে তুমি যদি বিক্রিয়া করাও, তাহলে এই অ্যালডিহাইডের সাথে তোমার 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন বিক্রিয়া করবে। এই বিক্রিয়াতে মজার ব্যাপার হচ্ছে বিক্রিয়াটা কি ঘটে খেয়াল করো। এই জায়গা থেকে যে হাইড্রোজেন আছে না, এই জায়গার যে হাইড্রোজেনটা আছে, একটু দেখবা এই জায়গায় যে হাইড্রোজেনটা আছে, এই জায়গায় এই যে হাইড্রোজেনের পার্টে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনের সাথে এখানকার অক্সিজেন মিশে পানি অপসারণ করে। পানি অপসারণ করতে পারলে বাকি বিক্রিয়া সিম্পল। পানি অপসারণ যদি করে, তাহলে ঘটনা যেটা ঘটবে যে এই যে নাইট্রোজেন আর এই যে CH3 এইটার সাথে এই যে কার্বনটা আছে না CH, এই CH কার্বনে এই নাইট্রোজেন ডাবল বন্ড তৈরি করে ফেললো, ডাবল বন্ড তৈরি। এরপরে এখানে আমার NH থাকলো, এরপরে এই NH এর পরে আমার এখানে বেনজিনের আমার নাইট্রোমূলক, তো এখানে আমার NO2 আর এই সাইডে আমার NO2, এই সাইডে আমার NO2 এই জায়গাতে। সো এই হচ্ছে আমার তৈরি করলো না। তাহলে খেয়াল করো, বেসিক্যালি এখানে ঘটনা যেটা ঘটছে, এই জায়গাতে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড তৈরি করে এই দুইটা জিনিস একত্রিত হয়ে যাচ্ছে। সো আগে ছিল আমার এই জায়গাতে হাইড্রোজেন, এই জায়গাতে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড তৈরি করে এই জায়গাতে তৈরি হয়ে যাচ্ছে হাইড্রোজোন, ঠিক আছে। তো আমার 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে এখান থেকে পানি অপসারণ করে হাইড্রোজোন তৈরি করতেছে, যে হাইড্রোজোন তৈরি করে এর তোমার হলুদ বর্ণের অদক্ষেপ দেয়। এই হলুদ বর্ণের অদক্ষেপ থেকে আমরা এখানে বুঝতে পারি যে না, এটা আমরা অ্যালডিহাইডকে শনাক্তকরণ করলাম। সেম ভাবে তুমি অ্যালডিহাইডের জায়গায় যদি কোনো একটা কিটোন নাও, কিটোন নিলেও সেম কাহিনী ঘটবে। এখান থেকে অক্সিজেন আর এখান থেকে দুইটা হাইড্রোজেন বিক্রিয়া করে ওই সেম ভাবে ওখানে যে বসে যাবে, ঘটনা একদম সেম। এই জায়গাতে ঘটনা একদম সেম। যদি কিটোন নাও তাহলে কি ঘটনা ঘটবে, কার্বন ডাবল বন্ড নাইট্রোজেনের এই জায়গাতে আসার পরে এরপরে NH তৈরি হয়, এরপরে আমার এই হচ্ছে আমার চক্র, এই জায়গায় নাইট্রোমূলক, এই জায়গায় নাইট্রোমূলক আসে। তাহলে কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন গেল, বাট এর দুই হাতে তো এখনো কিটোন তৈরি করার জন্য CH3 লাগবে, তাই না? বসাই দাও, এই হচ্ছে আমার উৎপাদ। তো এই হচ্ছে আমার ব্রাডির বিকারকের কাহিনী। ব্রাডির বিকারক থেকে তুমি কিভাবে শনাক্তকরণ করবা সেটা এই অংশ থেকে তুমি ইজিলি ক্যালকুলেশন করতে পারো। এটা কি, এটা হচ্ছে ব্রাডির বিকারকের কাহিনী। এবার খেয়াল করো, রাজশাহী ইউনিভার্সিটি 22-23 আসা এই কোশ্চেনটা দেখো, বলছে জৈব যৌগে কার্বন ডাবল বন্ড অক্সিজেন মূলকের উপস্থিতি শনাক্তকরণের জন্য নমুনার সাথে যে যৌগটি ব্যবহার করা হয়। তাহলে নমুনা মানে কি, অ্যালডিহাইড কিটোন বা কার্বনিল মূলক, আমরা যে যৌগটি ব্যবহার করি সেটা হচ্ছে ব্রাডির বিকারক। ব্রাডির বিকারক কি, 2,4 DNPH। তো এই দেখো হাইড্রোজেন ফিনাইল, এই দেখো 2 এবং 4 নম্বর এ নাইট্রো আছে, তাহলে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, দ্যাট মিন্স A নাম্বার। 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, দ্যাট মিন্স A নাম্বার। ওকে, এই হচ্ছে আমাদের ব্রাডির বিকারকের কাহিনী। ব্রাডির বিকারকের কাহিনী যদি বুঝতে পারি, এরপরে আসে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী, সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণে ফেহেলিং দ্রবণ এবং টলেন বিকারক।
বা ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক এটা আমরা 9-10 শিখছি, তাই না? 9-10 শিখছি। তাহলে এইটা 9-10 শেখার যে বিক্রিয়া, এখানে এসে আমাদের টোটাল বিক্রিয়াটা ভালো করে শেখা লাগে না, বাট এমসিকিউ ট্রিক লাগে। সবসময় মাথায় রাখবা, ফেলিং দ্রবণ যেটা আছে এটা হচ্ছে FH ধরলাম, FH হচ্ছে ফেলিং দ্রবণ। এইটা সবসময় অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে, RCHO অ্যালডিহাইড এর সাথে বিক্রিয়া দেয়, বিক্রিয়া করে। সো এর সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করলে ভাইয়া শনাক্তকরণ সম্ভব হয়। যদি বিক্রিয়া করে তাহলে শনাক্তকরণ সম্ভব। বাট ফেলিং দ্রবণ কখনো কিটোনের সাথে বিক্রিয়া দেয় না, কিটোনের সাথে কখনো বিক্রিয়া দেয় না। তাহলে ফেলিং দ্রবণের সাথে যদি বলে কিটোনের বিক্রিয়া হবে, উত্তর হচ্ছে না। ফেলিং দ্রবণের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া হবে, উত্তর হচ্ছে হ্যাঁ। অ্যালডিহাইড কারা? যে কোনো টাইপের অ্যালডিহাইড নাও ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে। যেমন ধরো আমি যদি এখানে অ্যালডিহাইড হিসেবে ফর্মালডিহাইড নিই, ভাইয়া বিক্রিয়া করবে। আমি ধরো এখানে গ্লুকোজ নিই, গ্লুকোজে আমাদের CHO আছে, বিক্রিয়া করবে। আমাদের অন্য যে কোনো কিছু যেটাতে CHO আছে সেটা বিক্রিয়া করবে এবং সেটাকে শনাক্তকরণ করা যায় ফেলিং দ্রবণের সাথে। বাট কিটোনের সাথে বিক্রিয়া করে না, কিটোনের সাথে কি বিক্রিয়া করে না। সেম ভাবে টলেন বিকারক যেটা আছে, টলেন বিকারকের ক্ষেত্রেও ধরো টলেন রিয়েজেন্ট, TR টলেন রিয়েজেন্ট, টলেন বিকারক, এইটা যদি আমরা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করাই তাহলে এইটা বিক্রিয়া দেয়। এটা কি করে? বিক্রিয়া দেয়। যে কোনো টাইপের অ্যালডিহাইডের সাথে টলেন রিয়েজেন্ট বিক্রিয়া করে, বাট এই টলেন রিয়েজেন্ট কিটোনের সাথে কখনোই বিক্রিয়া করে না। তাহলে অ্যালডিহাইড কিটোনের পার্থক্যকরণে আমরা ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক ইউজ করি, এইটার সাথে বিক্রিয়া করে না। তাহলে যে কোনো অ্যালডিহাইড তার সাথে টলেন রিয়েজেন্ট বিক্রিয়া করে কিনা দেখবো, টেস্ট করে দেখলে আমি দেখতে পাবো বিক্রিয়া করে, কিটোনের সাথে করে না। টলেন রিয়েজেন্ট এই দুইটার সাথে দুই রকম দেখা। এখন কাহিনী হচ্ছে ভাই টলেন বিকারক কিরা আর ফেলিং দ্রবণ কিরা, খেয়াল করো। অ্যামোনিয়া যুক্ত NH2 অ্যামোনিয়া যুক্ত সিলভার হাইড্রোক্সাইড বা নাইট্রেটের যে দ্রবণ, এইটাকে টলেন বিকারক বলে। টলেন বিকারক হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার হাইড্রোক্সাইড বা নাইট্রেটের যে দ্রবণ, সেটাকে টলেন বিকারক বলে। এই টলেন বিকারক এখন যদি যে কোনো একটা অ্যালডিহাইড, যেমন ধরো HCHO ফর্মালডিহাইড, এটার সাথে বিক্রিয়া করে, এই বিক্রিয়াতে প্রথমেই তৈরি হবে এই সিলভারের অদক্ষেপ, এই সিলভারের অদক্ষেপ পড়বে, সিলভার আগে অদক্ষিপ্ত হবে। এরপর এই জায়গায় যে অ্যামোনিয়া আছে না, এই অ্যামোনিয়া আলাদা হয়ে যাবে গ্যাস আকারে। এবার এই সাইড থেকে যৌগ তৈরি করবে NH4 COO, তারপরে হচ্ছে COO Na তৈরি করবে, NH4 COO H তৈরি হবে। এই জায়গায় যেহেতু H আছে, H তৈরি হবে, না হলে R তৈরি হতো, R থাকলে R তৈরি হতো। তো খেয়াল করো এই যে NH4 COR, এই জায়গাতে টলেন বিকারকের যে বিক্রিয়াটা করলাম, এই বিক্রিয়া এই যে সিলভারের অদক্ষেপ পড়লো না, সিলভার চকচকে হয়, এই জন্য এইটাকে বলা হবে সিলভারের দর্পণ। দর্পণ কেন? কারণ ওখানে যেই পাত্রের সাথে হবে সেই পাত্রের চকচকে হয়ে ওইটাতে মুখ দেখা যাবে, দর্পণের মতো সৃষ্টি হবে। এটা হচ্ছে আমার টলেন বিকারক, বুঝতে পারছো? আর ফেলিং দ্রবণ হচ্ছে কপার হাইড্রোক্সাইডের দ্রবণ, এর সাথে তুমি যদি যে কোনো একটা অ্যালডিহাইড নাও, RCHO নাও, তাহলে এইটা বিক্রিয়া করে CU2O দ্রবণের CU2 এর একটা অদক্ষেপ, লালচে অদক্ষেপ দেয়। CU2 এ এটার একটা লালচে অদক্ষেপ দেয়। এই লালচে অদক্ষেপ দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, এই লালচে অদক্ষেপ দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এইটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড ছিল, বুঝতে পারছো? তো এইটুকু হচ্ছে আমরা অ্যালডিহাইড কিটোন থেকে পড়লেই হচ্ছে, এর চেয়ে বেশি লাগবে না, এইটুকু হলেই হচ্ছে। যেমন ধরো বলছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, মানে কি? এটা টলেন রিয়েজেন্ট, তাই না? এইটা দিয়ে নিচের কোনটি শনাক্তকরণ করা যায়? আমরা বলছি অ্যালডিহাইড। এই অ্যালডিহাইড হচ্ছে আমার কারেক্ট আনসার। দেখো রাজশাহী ইউনিভার্সিটি 23-24 দিয়ে দিছে, বলছে কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয়। বা সিলভার দর্পণ পরীক্ষা দিতে গেলে আমার কি হইতে হবে? এটা তো টলেন রিয়েজেন্ট, তাই না? সিলভার দর্পণ পরীক্ষা দিতে গেলে টলেন রিয়েজেন্ট সিলভার দর্পণ দেয়, পরীক্ষা দিতে গেলে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করাতে হবে। এখানে খেয়াল করো প্রোপানল দেয়া আছে, আমরা জানি নেল থাকা মানে অ্যালডিহাইড, তাহলে প্রোপানলের সংকেত কি? CH3 CH2 CHO, দ্যাট ইজ প্রোপানল, মানে বি নাম্বার হচ্ছে আমাদের প্রোপানল। ওকে, পরে বলছে ক্যানিজারো বিক্রিয়া। আমাদের এই পার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, তারপর অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, তারপরে আছে হচ্ছে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া। এগুলো আমরা এখন একটা একটা করে দেখা শুরু করব।
সো চলো আমরা ক্যানিজারো বিক্রিয়ার A to Z এখন দেখা শুরু করি। ক্যানিজারো বিক্রিয়া কি এটা শিখতে গেলে প্রথমে আমাদের ক্যানিজারো বিক্রিয়ার শর্ত জানা লাগবে। ক্যানিজারো বিক্রিয়ার শর্ত কি? তো ক্যানিজারো বিক্রিয়ার শর্ত হচ্ছে, শর্তগুলো একটু মনে রাখবা, শর্তগুলা ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ শর্ত থেকেই আমার প্রশ্ন আসবে। ক্যানিজারো বিক্রিয়া দিতে গেলে আলফা হাইড্রোজেন বিহীন হতে হবে। আলফা হাইড্রোজেন বিহীন যৌগগুলা ক্যানিজারো বিক্রিয়া দেয়। 2 নাম্বার শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন হওয়ার পাশাপাশি এখানে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এইটার উপস্থিতি থাকতে হবে, তাহলে ক্যানিজারো বিক্রিয়া হবে। 3 নাম্বার হচ্ছে এখানে এই গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড আলফা হাইড্রোজেন বিহীন যৌগকে জারিত করবে প্লাস বিজারিত করবে। তার মানে এখানে একবার জারণ বিক্রিয়া হবে, একবার বিজারণ বিক্রিয়া হবে। এই হচ্ছে আমাদের বেসিক শর্তগুলো। এখন প্রশ্ন হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন বলতে কি বোঝায়? খেয়াল করো, আমরা যদি কখনো অ্যালডিহাইড মূলক নিই, অ্যালডিহাইড মূলকের পাশে যে কার্বন থাকে এই পাশের কার্বনকে আলফা কার্বন বলে। এই আলফা কার্বনের 3টা হাত আছে। খেয়াল করো, অ্যালডিহাইড মূলক যেটা আছে মূলকের পাশের কার্বনকে আলফা কার্বন বলে। মূলকের যে পাশের কার্বন সেটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনে যদি কোনো হাইড্রোজেন থাকে তখন সেটাকে আলফা হাইড্রোজেন বলে, নর্মাল হাইড্রোজেন কিন্তু না। কার্বনে যে হাইড্রোজেন গুলা থাকবে সেগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে মূলক, মূলকের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, মূলক, মূলকের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন। ঠিক আছে, আলফা কার্বনের হাইড্রোজেন আলফা হাইড্রোজেন। এখন আলফা হাইড্রোজেন বিহীন হতে হবে। বিহীন হওয়া মানে কি? খেয়াল করো, আমাদের মূলক আছে, মূলকের পাশের কার্বন আছে, পাশের কার্বনে কোনো হাইড্রোজেন না থেকে সবগুলো যদি ক্লোরিন থাকে, যেমন ধরো ক্লোরোপিক্রিন, ঠিক আছে, ক্লোরাল, এটা ক্লোরালের সংকেত, ক্লোরোপিক্রিন না ক্লোরাল, তাহলে এইটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন একটা যৌগ। এমন যদি থাকে মূলক, মূলকের পাশের কার্বন, পাশের কার্বনে সবগুলো আমার মিথাইল মূলক আছে, তাহলে দেখো এই কার্বনে মিথাইল মূলক আছে কিন্তু কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এটাও আলফা হাইড্রোজেন বিহীন। খেয়াল করো, আমরা এখানে মূলক নিলাম, মূলকের পাশে কোনো কার্বনই নাই, সরাসরি হাইড্রোজেন আছে। ভাই সরাসরি হাইড্রোজেন থাকলে ওটা তো আলফা হাইড্রোজেন না, কারণ আলফা হাইড্রোজেন হইতে গেলে আগে মূলক থাকতে হবে, তারপরে পাশের কার্বন, তারপরে হাইড্রোজেন, অনেকগুলা ধাপ না। তাহলে মূলকের পাশে আমাদের, মূলকের পাশে আমাদের কার্বনই নাই। আচ্ছা আমি আমি সরি, মাঝখানে হচ্ছে আমার ক্যামেরা ফ্রিজ হয়ে গেছিল, আমি খেয়াল করি নাই, মাঝখানে ক্যামেরা ফ্রিজ হয়ে গেছিল, পড়ানো শুরু করছি, ক্যামেরা ফ্রিজ হয়ে গেছিল, খেয়াল করি নাই। সো বেশিক্ষণ পড়াই নাই, অল্প একটু পড়াইছি, সো যার কারণে এখন আমরা যদি আবার এইটুকু রিভিউ করে দিই কোনো সমস্যা হবে না। খুব বেশিক্ষণ পড়াই নাই, যার কারণে ফ্রিজ হয়ে গেলেও সমস্যা নাই। যারা হচ্ছে যে এই পর্যন্ত আসছো, মাঝখানে আমাদের 3 মিনিট মতো গেছে, একটু ঝামেলা হয়েছে, বাট যারা এই পর্যন্ত আসছো তারা বুঝতে পারবা। এখন আমরা দেখি, আমরা ক্যানিজারো বিক্রিয়ার শর্ত দেখতেছিলাম। ক্যানিজারো বিক্রিয়ার শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন, আলফা হাইড্রোজেন বিহীন যৌগগুলা ক্যানিজারো বিক্রিয়া দেয়। তারপরে 2 নাম্বার শর্ত হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকতে হবে, তাহলে আলফা হাইড্রোজেন বিহীন যৌগ ক্যানিজারো বিক্রিয়া দিবে। এরপরে বলছে এখানে জারিত এবং বিজারিত হতে হবে, মানে একবার জারণ একবার বিজারণ ঘটবে, তাহলে আমার ক্যানিজারো বিক্রিয়া দিবে। এই 3টা হচ্ছে আমার মেইন শর্ত, আলফা হাইড্রোজেন বিহীন, গাঢ় সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং জারিত বিজারিত, মানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে। এবার খেয়াল করো, আলফা হাইড্রোজেন বিহীন বলতে কি বোঝায়? দেখো আমাদের এইটা হচ্ছে CHO মূলক, মূলকের পাশের কার্বনকে আলফা কার্বন বলে, মূলকের পাশের কার্বনকে আলফা কার্বন বলে, সেই কার্বনে যে হাইড্রোজেনগুলো থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে মূলকের পাশের কার্বনের হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে, পাশের কার্বন থাকা লাগবে তারপরে আমি আলফা হাইড্রোজেন পাবো, নরমালি পাবো না। তো খেয়াল করো, প্রথমে আমরা মানে ইয়া নিলাম, মূলক নিলাম, অ্যালডিহাইড মূলক, পাশে কার্বন আছে, সেই কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তার মানে এটা কিন্তু আলফা হাইড্রোজেন বিহীন যৌগ, তাই না? এটা কি? এটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন যৌগ। তারপরে দেখো মূলক আছে, মূলকের পাশের কার্বন আছে, পাশের কার্বনে হাইড্রোজেন না থেকে 3টা মিথাইল মূলক আছে, তাহলে এটাও আমাদের আলফা হাইড্রোজেন বিহীন যৌগ। এরপরে খেয়াল করো, মূলক আছে, মূলকের পাশে কোনো কার্বনই নাই, সরাসরি হাইড্রোজেন আছে, সরাসরি হাইড্রোজেন থাকলে ওটা আলফা হাইড্রোজেন না। কারণ কি? কারণ এখানে কার্বনই নাই, কার্বন থাকার পরে তারপরে না হাইড্রোজেন হবে, তাহলে এইটাও আলফা হাইড্রোজেন বিহীন যৌগ। সো এই যে যৌগগুলো আমরা নিলাম এই সবগুলাই আলফা হাইড্রোজেন বিহীন যৌগ, এই সবগুলা কি? আলফা হাইড্রোজেন বিহীন যৌগ। এখন যদি আমি দেখার চেষ্টা করি, আমাদের এখানে একটা বেনজিন আছে, কি আছে? বেনজিন। এই বেনজিনের উপরে বন্ড CHO আছে, একটু খেয়াল করে দেখো, এই বেনজিনের এইটা হচ্ছে মূলক,
এটা হচ্ছে মূলকের পাশের কার্বন, এই পাশের কার্বনে 1 2 3 তিনটা জিনিস আছে না পাশের কার্বনে, 1 2 3টা জিনিস খেয়াল করো। মূলকের পাশের কার্বনে এই জায়গায় যদি বন্ড দেখো, এখানে ডাবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড, তো এই কার্বনের 4 হাতে 4টা বন্ড আছে, ফলে এখানে কিন্তু কোনো মুক্ত হাইড্রোজেন নাই। মুক্ত হাইড্রোজেন না থাকলে এটাও কিন্তু আমার একটা আলফা হাইড্রোজেন বিহীন যৌগ। তো এই কয়টা যৌগ হচ্ছে আমার আলফা হাইড্রোজেন বিহীন যৌগ, যারা ক্যানিজারো বিক্রিয়া দেয়। এরা কি করে? এরা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দেয়। তোমাকে প্রশ্ন করবে কারা ক্যানিজারো বিক্রিয়া দেয়, ক্যানিজারো বিক্রিয়া কারা দেয়। সো ক্যানিজারো বিক্রিয়া কারা দেয়, এই প্রশ্নের উত্তরে এই যে বেসিক শর্ত তোমাকে দেখালাম, এই শর্তগুলা ভালো করে জানা লাগবে। এগুলো জানলে তুমি বের করতে পারবা। সো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কারা ক্যানিজারো বিক্রিয়া দেয়, মাথায় থাকে যেন। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কারা ক্যানিজারো বিক্রিয়া দেয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে গ্রেট, এই পর্যন্ত যদি বুঝতে পারি ক্যানিজারো বিক্রিয়া দেওয়ার, এবার শর্তগুলার পাশাপাশি আমার বিক্রিয়াগুলা করতে হবে। দেখো ক্যানিজারো বিক্রিয়া যদি করি, সাপোজ ধরো আমরা HCHO এইটার জন্য দেখি, এইটাকে যদি আমি এখন গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে ক্যানিজারো বিক্রিয়া করাই, বিক্রিয়াটা কিভাবে হবে? এই জায়গাতে এই যে যৌগটা আছে না, এই জায়গাতে একবার জারণ ঘটবে, একবার বিজারণ ঘটবে। ভাইয়া আমরা জানি অ্যালডিহাইডকে যদি তুমি জারণ ঘটাও তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, বাট এই জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড গাঢ় না, গাঢ় নেওয়া মানে অতিরিক্ত নেওয়া, তার মানে এটা অ্যাসিড না হয়ে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড এসে সোডিয়াম হাইড্রোক্সাইডের লবণ তৈরি করবে। এটা কি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের লবণ তৈরি করবে। আরেকবার এটা ঘটবে হচ্ছে বিজারণ, তাহলে এটা কিসের মাধ্যমে হলো? এটা হইছে জারণের মাধ্যমে। আরেকবার হবে হচ্ছে বিজারণ। বিজারণ করলে এই কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ করলে খেয়াল করো এখানে আমাদের তৈরি হবে হচ্ছে এইচ, তোমার হচ্ছে এই বিজারণ করলে এটা হচ্ছে অ্যালকোহল প্রস্তুত করবে, তাহলে এখানে আমাদের CH2OH এইটাতে রূপান্তর হবে, এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে এইটা কি হইছে? এইটা বিজারণ করছে, তাহলে একবার জারণ একবার বিজারণ করলো। এবার খেয়াল করো আমরা যদি বেনজিনের উপরে জাস্ট নরমালি ফর্মালডিহাইড নিই, তাহলে এটা আমার অ্যালডিহাইড মূলক আলফা হাইড্রোজেন বিহীন। এইটাকে তুমি যদি এখন আবার ক্যানিজারো বিক্রিয়া করো গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, এই ফর্মালডিহাইড যেটা সেটা একবার জারণ করে একবার বিজারণ করে, একবার জারণ করে একবার বিজারণ করে। ভাই যদি জারণ করে তাহলে এই অ্যালডিহাইড মূলকটা জারণ করলে অ্যাসিড, এবং অ্যাসিড থেকে অ্যাসিডের লবণে রূপান্তর হয়। যদি বিজারণ করলে এইটা এই অ্যাসিড মূলকটা অ্যালকোহল মূলকে রূপান্তর হয়, যেটা হচ্ছে CH2OH। তাহলে একবার অ্যাসিড একবার অ্যালকোহল, বুঝতে পারছো? এইটা আমার কিসে হইছে? এটা আমার জারণের ফলে হইছে। এটা আমার কিসে হইছে? এটা আমার বিজারণের ফলে হইছে। তাহলে জারণ এবং বিজারণের ফলে আমরা এই দুইটা অংশ পাই। তাহলে এটা হচ্ছে আমার ক্যানিজারো বিক্রিয়া। এবার আসো আমাদের পরবর্তী ধাপ হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। ভাইয়া অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার জন্য আমাদের শর্ত আছে, তাহলে শর্তটা কি? শর্তের ক্ষেত্রে নাম্বার ওয়ান প্রথম শর্ত এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত হতে হবে। আলফা হাইড্রোজেন বিহীন হওয়া যাবে না, আলফা হাইড্রোজেন যুক্ত হতে হবে। আলফা হাইড্রোজেন যুক্ত হওয়ার পর এখানেও আমাদের সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে, বাট লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম কার্বনেট এই টাইপের যৌগগুলো থাকবে। এগুলোর উপস্থিতিতে আলফা হাইড্রোজেন যুক্ত পরমাণু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। এবার খেয়াল করো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, আলফা হাইড্রোজেন যুক্ত পরমাণু যেমন মূলক আছে, মূলকে আমার পাশে যেই কার্বন আছে সেই কার্বনে আলফা হাইড্রোজেন থাকতে হবে। দেখো মূলক আছে, মূলকের আমার পাশে যে কার্বন আছে সেই কার্বনে আমাদের আলফা হাইড্রোজেন থাকতে হবে। এখন এইটা ক্যানিজারো বিক্রিয়ার পরে অ্যালডল ঘনীভবন হবে কিভাবে? ঘনীভবন মানে ঘনীভূত হওয়া, একত্রিত হওয়া। হবে কিভাবে এটা দেখার জন্য যদি আমি দেখি, ধরো আমাদের এরকম একটা যৌগ CH3CH2OH, এই যৌগ আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে অ্যালডল ঘনীভবন করতে চাচ্ছে। করার সময় ভাইয়া এইটা 2 মোল বিক্রিয়া করবে, এইটার 2 মোল একত্রিত হবে। সো ভাইয়া এইটা 2 মোল একত্রিত হওয়ার জন্য কেমনে করব? এটা হচ্ছে অ্যালডিহাইড লেখা লাগবে। এইটা 2 মোল একত্রিত হওয়ার সময় কেমনে করব? এইটা যদি আমি বুঝতে চাই, এটা যদি আমি করতে চাই, এটা আমি কেমনে করব? এটা করার জন্য মিল্টন ভাইয়ের একটা স্পেশাল টেকনিক শিখো। টেকনিকটা শিখলে তুমি একদম ইজিলি পারবা। টেকনিকটা কি? প্রথমে এই যে যৌগটা আছে না, ফুল যৌগটা একবার যেভাবে আছে ওভাবেই লিখো, একদম CH3CH2 CHO আছে না, এই CHO পার্টটা C ডাবল বন্ড O বন্ড H আছে, এভাবে লিখবা।
যেভাবে আছে ওভাবেই লিখবা একদম। দেখো CH3 CH2 এবার CHO পার্ট লিখছো, বাট CHO পার্টে C ডাবল বন্ড ও আর এই সাইডে H লিখছো। এইবারটা পরবর্তীতে একটা ছোট্ট কাজ করা লাগবে। কাজটা কি? পরবর্তীতে এখন এই যৌগটা আরেকবার লেখার সময় তোমার এই CHO মূলককে আগে লেখা লাগবে, বাট একটু দূরে লিখবা। প্রথমে CHO মূলক লিখবা, লেখার পরে এর পাশে যে আলফা কার্বন আছে সেই আলফা কার্বন লিখবা। ভাই আলফা কার্বন থেকে যে কয়টা হাইড্রোজেন আছে এর ভিতর থেকে একটা আলফা হাইড্রোজেনকে আলাদা করে উপরে লিখবা। বাকি হাতে দেখো আরেকটা হাইড্রোজেন আছে, আর নিচে যদি তুমি এই ইয়াটা দাও, তোমার CH3 মূলক যেটা আছে বা CH3 পার্টটা আছে ওটাকে তুমি কার্বনের নিচে এভাবে দিয়ে দিবা। এবার ঘটনা যেটা ঘটবে, এই জায়গায় কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে, এইটার তোমার ডেল মাইনাসে রূপান্তর হয়, আর এটা আলফা কার্বনের হাইড্রোজেন হওয়ায় এর ডেল প্লাসে রূপান্তর হয়। এই ডেল প্লাসের হাইড্রোজেন এখান থেকে তোমার অক্সিজেনে চলে আসবে, এখান থেকে কোথায় আসবে? অক্সিজেনে আসবে। সো এই জায়গার হাইড্রোজেন যদি এখানে আসে তাহলে এই দুইটা এখন একত্রিত হয়ে যে, খেয়াল করো CH3 CH2C, এই অক্সিজেনে এখানে OH এ রূপান্তর হয়, O এবং H। এই জায়গায় আমার H থাকে, এই জায়গায় আমার H থাকে। এখন দেখো এখানে আমার একটা হাত খুলে গেছে, এই হাত খুলে গেলে এদিকে আমার আরেকটা কার্বনের হাত আছে, এই হাতটা দেখো এখানে CH গঠন করে, এই সাইডে আমার CHO হয়, পাশে দেখো আমার CH3 এইভাবে বসে যায়। এই যোগের দিকে যদি একটু খেয়াল করো, এইটা হচ্ছে ভাই আমার অ্যালডিহাইড, আর এইটা হচ্ছে আমার অ্যালকোহল। খেয়াল করো একটা অ্যালডিহাইড একটা অ্যালকোহল। তো অ্যালডিহাইড যেটা আছে এটাকে অ্যালডিহাইডের আমরা অ্যাল লিখতে পারি, অ্যালকোহল যেটা আছে আমরা অ্যালকোহলের শেষে অল লিখতে পারি। দুইটা একত্রিত করলে আমরা এখান থেকে যৌগের নাম পাচ্ছি অ্যালডল। সো এইটা হচ্ছে আমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। কি দেয়? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। তাহলে নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? এই যৌগগুলা দেয়। তাদের বিক্রিয়া কেমনে করবা? আমি যেই টেকনিকটা শেখালাম, প্রথমে অ্যালডিহাইড মূলককে এভাবে লিখবা, তারপরে এখানে তুমি আলফা কার্বনকে এভাবে আলাদা করে একটা হাইড্রোজেনকে উপরে লিখবা, বাকি চেইনকে এভাবে লিখবা, লিখে দুইটাকে অ্যাডজাস্ট করবা, করলে নতুন যৌগ তৈরি হয়ে যাবে। নতুন যৌগ যেটা তৈরি হবে এটাই হচ্ছে তোমার অ্যালডল যৌগ। এটাই কি? এটাই হচ্ছে তোমার অ্যালডল যৌগ। তাহলে অ্যালডল ঘনীভবন এটা পারবো কিনা, বুঝতে পারছি কিনা? সো অ্যালডল ঘনীভবনের এই বিক্রিয়াগুলো আমাদের শেখা লাগবে। যেমন ধরো বলছে কোন যৌগটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় না, মানে অ্যালডল ঘনীভবন দিতে গেলে আলফা হাইড্রোজেন থাকতে হবে, তাই না? তাহলে যেটাই আলফা হাইড্রোজেন নেই তারা দেয় না। খেয়াল করো এইটা আমার মূলক, মূলকের পাশের কার্বনে আলফা হাইড্রোজেন আছে। এইটা আমার মূলক, মূলকের পাশের কার্বনে আলফা হাইড্রোজেন আছে। এইটা আমার মূলক, মূলকের পাশের কার্বনে আলফা হাইড্রোজেন আছে। এইটা আমার মূলক, মূলকের পাশের কার্বনে আলফা হাইড্রোজেন না থেকে তিনটা মিথাইল মূলক আছে, এটা আমার দেয় না। দেখো কি পরিমাণ বার আসছে, একটু জাস্ট তাকাও কি পরিমাণ বার আসছে। এতবার আসার পরে তুমি যদি এটা প্র্যাকটিস করে না পারো তাহলে এটা তোমার জন্য একটা অনেক বড় মানে কি বলবো, এটা অন্যায়, পাপ। তুমি কেন পারবা না? তোমার কেমিস্ট্রি, তুমি মিল্টন ভাইয়ের স্টুডেন্ট না? তুমি মিল্টন ভাইয়ের কাছে কেমিস্ট্রি পড়তেছো না? তোমার কেমিস্ট্রি পানি পানি হয়ে যাওয়া চাই। তুমি পারবা, তোমার পারতে হবে, পানি পানি হয়ে যাওয়া চাই। ওকে চলো পরে আসো। পরে আমাদের পরবর্তী বিক্রিয়ার নাম হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। খেয়াল করো হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয় এর জন্য আমাদের শর্ত শেখা লাগবে। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কারা দেয়, এইটা আমাদের শর্ত শেখা লাগবে। দেখো হ্যালোফর্ম বিক্রিয়া কেউ দেবে কি দিবে না এটা দেখার জন্য প্রথম যেটা দেখা লাগবে CH3CO মূলক থাকতে হবে। CH3CO মূলক থাকলে সেটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, এবং এই সাইডে তোমার R থাকতে হবে। খেয়াল করো প্রথমে তোমার দেখবা CH3CO মূলক আছে কিনা, আর তারপরে দেখবা R আছে কিনা। ভাইয়া এই R কারা? R মানে হচ্ছে CnH2n+1। যদি n এর মান 0 হয় তাহলে নর্মাল একটা হাইড্রোজেন, এটাও R। n এর মান 1 হলে CH3, এটা R। n এর মান 2 হলে C2H5, এটা R। এই ধরনের যে যৌগগুলো আছে এগুলো R। এই মূলকের সাথে এটা যদি থাকে তাহলেই সে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, না হলে দিবে না। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত হচ্ছে CH3CO মূলক থাকতে হবে। হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত কি? CH3CO মূলক থাকতে হবে। তাহলে কারা দেয় আমি যদি একটু উদাহরণ হিসেবে দেখি, এইটা যদি আমি বসাই তাহলে দেখো CH3CHO এই যৌগ তৈরি হচ্ছে, হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। উত্তর হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। CH3 বসালে দেখো CH3COCH3 এই যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। পরবর্তীতে এটা যদি বসাও দেখো যৌগ তৈরি হচ্ছে CH3CO CH2CH3, ভাইয়া এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তাহলে ভালো করে খেয়াল করলে দেখবা এদের সবারই
সিও মূলকের পাশে CH3 আছে, এইটা আমার থাকা মাস্ট, এটা থাকতে হবে, এটা না থাকলে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। কেন? কারণ হ্যালোফর্ম বিক্রিয়ার বেসিক স্ট্রাকচার যদি দেখো, আমাদের এই CH3 CHO এই জায়গায় যখন আমি বিক্রিয়া করাবো, তখন ধরো আমি হ্যালোফর্ম বিক্রিয়ার ভিতরে ব্রোমোফর্ম তৈরি করব, এজন্য ব্রোমিন নিলাম, পাশাপাশি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। বিক্রিয়া যখন করবে তখন সোডিয়াম আর ব্রোমিন মিলে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। এই ব্রোমিন এখানকার CH3 এটার সাথে এসে CHBr3 তৈরি করে, CHBr3 তৈরি করে। তাহলে সোডিয়াম ব্রোমাইড এবং CHBr3 এই দুইটা মিলে আমাদের দেখো এখানে ব্রোমোফর্ম তৈরি করলো না? এই যৌগটার নাম হচ্ছে ব্রোমোফর্ম। হ্যালোফর্ম যৌগই তোমার তৈরি হচ্ছে, এটার নাম হচ্ছে ব্রোমোফর্ম। সো হ্যালোফর্ম যৌগই তোমার তৈরি হচ্ছে, তার ভিতরে এটার নাম কি? এটার নাম হচ্ছে আমার ব্রোমোফর্ম। বুঝতে পারছো? হ্যালোফর্ম যৌগ, এর ভিতরে এটার নাম হচ্ছে ব্রোমোফর্ম। যদি এখানে আমি ব্রোমিনের জায়গায় ক্লোরিন নিতাম, তাহলে এখানে আমার তৈরি হতো ক্লোরোফর্ম। আয়োডিন নিলে আমার তৈরি হতো আয়োডোফর্ম। তাহলে ক্লোরোফর্ম, আয়োডোফর্ম, ব্রোমোফর্ম এগুলো তৈরি হচ্ছে। এই সাইডে আমার এইচ আছে না? এই সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে জারণ করবে, এটাকে জারণ করে তোমার HCOONA এইটাতে রূপান্তর করবে। জারণ করলে কি হয়? HCOONA তে রূপান্তর হয়, কারণ জারণ করলে অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে। সো এই যে যৌগটা ঘটতেছে, এই যৌগটার এই ব্রোমোফর্ম বা হ্যালোফর্ম রূপে রূপান্তরের জন্য আমাদের এখানে CH3 মূলক মাস্ট। CH3 মূলক ছাড়া আমরা এটা তৈরি করতে পারবো না। সো আশা করি এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি ধরতে পারছি, এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ব্রোমোফর্ম, হ্যালোফর্ম এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। আচ্ছা গ্রেট, এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ারলি বুঝি, খেয়াল করো, এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ারলি বুঝি, এখন আমরা কারা কারা দিচ্ছে এটা আমরা ধরতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে কারা দেয় না? হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয় না? তাহলে কারা দেয় না এইটা আমরা একটু খোঁজার চেষ্টা করব। দেয় না, দেয় না, যেই ধরনের প্রশ্নগুলা তোমার অপশনে থাকবে এবং তুমি ঘাবড়ায় যাবা। দেয় না কারা? যেমন ধরো CH3COX এই যৌগটাই, এখানে দেখো হ্যালোজেনের জায়গায় X আছে, মানে অ্যালকাইলের জায়গায় X আছে, তাহলে এটা কি দিবে? উত্তর হচ্ছে না, এরা কখনোই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আচ্ছা, তোমার যদি ধরো CH3CO এর জায়গায় X এর জায়গায় NH2 থাকে, এটা কি দিবে? উত্তর হচ্ছে না, এটা দিবে না। আমি যদি এরকম নিই CH3CH2 তারপরে CO বন্ড CH2 বন্ড CH3, ভাইয়া এটা কি দিবে? উত্তর হচ্ছে না, এটাও দিবে না। কেন? কারণ এটাতে CO মূলকের পাশে এদিকেও অ্যালকাইল গ্রুপ, এদিকেও অ্যালকাইল গ্রুপ, বড় বড় অ্যালকাইল গ্রুপ আছে, এখানে মিথাইল গ্রুপ নাই। মিথাইল গ্রুপ না থাকলে তো আমি এই উৎপাদ পাবো না, তাহলে দিবে না। তাহলে কারা কারা দেয় না, কারা কারা দেয়, এইটা শর্ত এবং বেসিক বিক্রিয়া, এটা আমাদের শিখতে হবে। সো এটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে হ্যালোফর্ম বিক্রিয়ার এই পার্টটা ক্লিয়ার হয়েছে। হ্যালোফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবা, আমাদের কখনো কখনো সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল এইটা হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারে। 2 ডিগ্রি অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারে। 2 ডিগ্রি অ্যালকোহল বলতে কি বোঝাচ্ছি? সাপোজ ধরো CH3CHOH বন্ড CH3, এই যৌগটার দিকে তাকাই। এই যৌগে খেয়াল করো, এটা হচ্ছে প্রোপানল। প্রোপানল, প্রোপানল মানে কি? সেকেন্ডারি, দ্বিতীয় কার্বনে খেয়াল করো, 2 নাম্বার কার্বনে আমাদের OH গ্রুপ আছে। 2 নাম্বার কার্বনে যদি OH গ্রুপ থাকে, এই OH গ্রুপকে আমরা পরিবর্তন করে এখন আমরা কিটোনে কনভার্ট করতে পারি। এখানে জাস্ট তুমি যদি জারণ করো, হ্যাঁ, এখানে জাস্ট তুমি যদি জারণ করো, তাহলে এই অ্যালকোহলকে জারণ করলে তোমার কিটোনে রূপান্তর হবে CH3COCH3। এই যে সেকেন্ডারি অ্যালকোহল জাস্ট একই স্টেপে কিটোনে রূপান্তর করলো, এখন তো এ হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারবে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম ইয়া, এখন তো হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারবে, তাই না? তাহলে যদি আমার প্রশ্ন করে এই যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় কিনা, উত্তর হচ্ছে দেয়। 2 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, বাট সেকেন্ডারি অ্যালকোহলের এই অ্যালকোহল মূলকের পাশের কার্বনে মিথাইল গ্রুপ থাকা লাগবে, তাহলেই দিবে, তাছাড়া দিবে না। সাপোজ ধরো এই সেকেন্ডারি অ্যালকোহলকে যদি আমি জিজ্ঞেস করি যে এইটা কি দেয়, এটা কিন্তু আবার দিবে না। খেয়াল করো, এইটা কিন্তু আবার দিবে না। কেন? এখানে পাশে মিথাইল গ্রুপ একটাতেও নাই। এখানে কিটোন তৈরি হবে, সেকেন্ডারি অ্যালকোহল থেকে সেকেন্ডারি কিটোন, মানে কিটোন তৈরি হবে, বাট এটা দিবে না। এটা কি? এটা দিবে না। বাট যদি এমন হতো CH3 CHOH, এই সাইডে আমার বড় চেইন হতো CH2 CH3, ভাইয়া এইটা দিত। কেন? কারণ এই জায়গা থেকে কিটোন তৈরি হবে এবং এই সাইডে আমার মিথাইল মূলক, এটা দিত। ওকে, দ্যাটস ইট। এবার বলতে দেখো কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে। দেখে বোঝা যাচ্ছে এখানে আমার ক্লোরিন আছে, হবে না। অ্যামোনিয়া আছে, হবে না। এখানে আমার এই জায়গাতে OH আছে, হবে না। আর থাকা লাগবে, আর এর ভিতরে একটা যৌগ হচ্ছে H, তাহলে এইটা আমার দিবে। আর এর ভিতরে একটা যৌগ হচ্ছে H, সো এটা আমার দিবে।
বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার বলছে দেখো কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। ভালো করে খেয়াল করো, CH3 পর CH আছে, দেয়। এটা দেখো অ্যালকোহল মূলকের পাশে CH3 আছে, তার মানে এটাও সেকেন্ডারি অ্যালকোহল এবং পাশে CH3 আছে, এটা দেয়। এখানে খেয়াল করো, এইটাও আমার দেয়, এটা আমি তো দেখে আসলাম, বাট এখানে ক্লোরিন আছে, তাহলে এটা দেয় না। তাহলে কোনটা দেয় না তার ভিতরে ওইটা পড়তেছে। আচ্ছা, এবার বলছে দেখো কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। বা আয়োডোফর্ম বিক্রিয়া দিতে গেলে ওই যে অ্যালকোহল থাকলেও সে তোমার কিটোনে কনভার্ট হবে। তাহলে এইটা তোমার কিটোনে কনভার্ট যদি হয়, এই জায়গার OH এই জায়গাতে কিটোনে কনভার্ট করে ফেলবে, এই সাইডে আমার CH3 আছে, তার মানে এটা আমার বিক্রিয়া দিবে। ওকে, এটা আমাদের দেখো GST 24-25 আসছে। এবার বলছে দেখো আমরা অ্যামিন চ্যাপ্টারে ঢুকে যাব। অ্যামিন চ্যাপ্টারের ভিতরে আমাদের প্রথম পড়তে হবে অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম। অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম, এটাকে অনেক ডিপ অ্যানালাইসিস করে পড়াশোনা করা যায়, সময় নিয়ে পড়াশোনা করা যায়, 40 মিনিট খালি এটাই পড়ানো যায়। বাট আমরা খালি MCQ ট্রিকটা শিখবো, এত ডিপ অ্যানালাইসিস আমাদের দরকার নেই। দেখো আমরা অ্যামোনিয়া চিনি না, NH3 এটাকে বলে হচ্ছে অ্যামোনিয়া, NH3 এটাকে বলে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন যদি আমরা তুলে দিই, দিয়ে আমরা RNH2 করি, এইটাকে আমরা অ্যামিন বলতে পারি, এবং এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিন। যদি আমরা দুইটা হাইড্রোজেন তুলে দিয়ে দুই হাতে দুইটা আণ নিই, তখন এটাকে বলে আমার 2 ডিগ্রি অ্যামিন। যদি আমরা তিনটা হাইড্রোজেন তুলে দিয়ে 3 হাতে 3টা আণ নিই, এটাকে বলে আমাদের 3 ডিগ্রি অ্যামিন। তো অ্যামোনিয়া থেকে আমরা এই যে 3 ডিগ্রি অ্যামিন পাইলাম। বেনজিনের উপরে NH2 যদি থাকে, এটাও আমার অ্যামোনিয়ার একটা জাতক, এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, যেটার নাম হচ্ছে অ্যানিলিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যানিলিন। সো এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক অ্যামিন, তাই না? অ্যারোমেটিক অ্যামিন যেটার নাম হচ্ছে অ্যানিলিন। এখন বেনজিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রমে সবসময় মাথায় রাখবা, সবচেয়ে বেশি ক্ষারীয় হচ্ছে 2 ডিগ্রি। 2 ডিগ্রি সবচেয়ে বেশি ক্ষারীয়, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি সবচেয়ে বেশি ক্ষার, তারপরে 1, তারপরে 3, তারপরে NH3 অ্যামোনিয়া, তারপরে সবার শেষে অ্যানিলিন। এখন এইটার কারণ আছে, কেন 2 ডিগ্রি সবচেয়ে বেশি ক্ষারীয়, এটার কারণ আছে, বাট কারণ আমরা ব্যাখ্যায় যাচ্ছি না। কেন 1 ডিগ্রি এর চেয়ে কম, কারণ আছে। 3 ডিগ্রি কেন কম, কারণ আছে। অ্যামোনিয়া কেন সবচেয়ে কম, কারণ আছে। ক্ষার মানে কি? ক্ষার মানে হচ্ছে যারা মুক্ত জোড় ইলেকট্রন ডোনেট করতে পারে, লুইস তত্ত্ব মতে যারা মুক্ত জোড় ইলেকট্রন ডোনেট করতে পারে। এই জায়গায় এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া খেয়াল করো অর্থপ্যারা নির্দেশক, মানে বেনজিন বলয় সক্রিয়কারী। এর উপরে যে ইলেকট্রন আছে, এটা বেনজিন বলয়ের ভিতরে ঢুকাই দেয়। বেনজিন বলয়ের ভিতর ঢুকাই দিলে এই ক্ষার ধর্ম দেখানোর জন্য এক জোড়া ইলেকট্রনকে উপস্থিত দেখাইতে পারে না, ফলে এই ক্ষার হিসেবে কম কাজ করে, এজন্য সে সবচেয়ে কম সক্রিয়। এই যে তুমি ইয়াটা দেখলা, এই যে তুমি সিকোয়েন্সটা দেখলা, এই সিকোয়েন্সটা মুখস্থ করলেই তুমি সব MCQ পারবা, আর কিচ্ছু লাগবে না। এই সিকোয়েন্সটা জাস্ট তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে এটাই হচ্ছে তোমার MCQ ট্রিক। তাহলে ট্রিকটা কি? ফর্মুলাটা হচ্ছে 213, অ্যামোনিয়া অ্যানিলিন, ফর্মুলাটা কি? 213। খেয়াল করো 213। MCQ যখন আসবে তখন তোমাকে এটা কিন্তু 2 ডিগ্রি অ্যানালাইসিস করতে হবে। অনেক ক্ষেত্রে তোমার এটা যে অ্যামিনের জন্য বলছে, এটা তোমার অ্যানালাইসিস মানে এটা বলাই থাকবে না, তোমার অপশন থেকে বুঝতে হবে যে এটা ক্ষার ধর্ম বুঝাইছে অ্যামিনের জন্য, ঠিক আছে? সো অপশন থেকে বোঝা লাগবে, সামনে আমরা MCQ সলভ করব তখন দেখতে পাবো। এবার দেখো অ্যামিনের বিক্রিয়াগুলোর ভিতরে প্রথমে যদি আমরা দেখি, অ্যামাইড হতে অ্যামিন, একটা বিক্রিয়া আছে কি? অ্যামাইড হতে অ্যামিন। ভাইয়া অ্যামাইডের সংকেত হচ্ছে RCONH2, এটাকে বলা হচ্ছে অ্যামাইড। সো এই অ্যামাইড থেকে যদি আমাকে অ্যামিন বানাইতে হয়, তাহলে এখানে ডেফিনেটলি বিজারণ করা লাগবে। মানে কি? এখানে কিটোন না, তা এটা তো আছে অ্যাসিডের জাতক, তাহলে বিজারণ করব কিভাবে? আমরা ওই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই বিজারক দিয়ে যদি আমরা বিজারণ করি, তাহলে CO মূলক RCH2NH2 তে রূপান্তর হয়ে যাবে। এটাকে বলে অ্যামাইড হতে অ্যামিন। ওকে, এবার খেয়াল করো পরবর্তীতে বলছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, অনেক আসে। এটাও আমরা অ্যামাইড যৌগ নিব, RCONH2, এটাও আমরা অ্যামাইড যৌগ নিব, বাট এখন আমরা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া করব। ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার জন্য এখানে আমরা ব্রোমিন নিছি, এবং এখানে আমরা গাঢ় সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিছি। মাথায় রাখবা এই সোডিয়াম বা পটাশিয়াম অত্যন্ত সক্রিয়। কি? সোডিয়াম বা পটাশিয়াম অত্যন্ত সক্রিয়। এই সোডিয়াম এই ব্রোমিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। এই সোডিয়াম এত সক্রিয় যে একটা বিক্রিয়া করে থামবে না। কি করবে? এই অ্যামিন মূলকের বা অ্যামাইড মূলকের এই CO অংশ আছে না, এই CO কে অ্যাটাক করবে, করে এইটার সাথে বিক্রিয়া করে এইটা মিলে তোমার এখানে তৈরি করবে হচ্ছে সোডিয়াম কার্বনেট। তো ভালো করে খেয়াল করলে দেখবা যে এইটা আর এইটা তিনটা বিক্রিয়া করে বের হয়ে চলে গেছে। এখন এ তো বাইরে চলে গেছে,
এ চলে গেছে, এখন তো আর এই অ্যামিনের এই যে অ্যামাইড যৌগের আর কিছু করার নাই, যে বের হয়ে গেছে সে গেছে। তাহলে এই দুইটাকে এখন অ্যাড করে নিয়ে ও আর NH2 তৈরি করবে। এই RNH2 তৈরি করলে এখানে আমাদের 1 ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে। কয় ডিগ্রি অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন। তো ভালো করে যদি আমরা একটু চিন্তা করি, দেখো আমরা এই বিক্রিয়াতে হফম্যান ক্ষুদ্রাংশকরণ কেন বলতেছি, কারণ এখানে CO মূলক যেটা আছে এটা এখান থেকে বের হয়ে যাচ্ছে, ক্ষুদ্র হয়ে যাচ্ছে, কার্বন সংখ্যা 1 কমে যাচ্ছে। তাই সো তোমাকে যদি জিজ্ঞেস করে যে কোনটা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দেয়, উত্তর হচ্ছে অ্যাসিড অ্যামাইড যেটা আছে সেটা, RCONH2। যদি তোমাকে জিজ্ঞেস করে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি কি ব্যবহার হয়, উত্তর হচ্ছে ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় উৎপন্ন কি হয়, সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। খেয়াল করো, উৎপন্ন হয়েছে 1 ডিগ্রি অ্যামিন। তো সবসময় মাথায় রাখবা, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার উৎপাদ সবসময় 1 ডিগ্রি অ্যামিন, সবসময় 1 ডিগ্রি অ্যামিন। এটার আরেকটা নাম হচ্ছে প্রাইমারি অ্যামিন। আরেকটা নাম কি? প্রাইমারি অ্যামিন। ঠিক আছে, সো আমাদের মাথায় রাখা লাগবে যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় সবসময় প্রাইমারি অ্যামিনই উৎপন্ন হয়। ওকে, গ্রেট। এবার খেয়াল করো, আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমাদের শেখা লাগবে, সেটা হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া। অ্যামিন থেকেই আমাদের ডায়াজোকরণ বিক্রিয়া তৈরি হয়। সো ডায়াজোকরণ বিক্রিয়া এইটার বেসিকটা কি, ডায়াজোকরণ বিক্রিয়ার এটার বেসিকটা কি? তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ধরো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করে হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া। তো ধরো আমাদের কাছে অ্যামিন আছে, অ্যামিন মানে হচ্ছে NH2, অ্যানিলিন। অ্যানিলিনের সাথে আমরা যদি নাইট্রাস অ্যাসিড যোগ করি, কি করি? নাইট্রাস অ্যাসিড যোগ করি, এবং এই বিক্রিয়াটা 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করি। দেখো আমরা কি করলাম, অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিড যোগ করলাম 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এই 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে কি? শীতল না? শীতল তাপমাত্রা, এটা কিন্তু খুব আসে। হ্যাঁ, এই ডায়াজোকরণ বিক্রিয়াটা খুব আসে ভাই। ডায়াজোকরণ বিক্রিয়াটা এত পরিমাণ আসে, এটা তোমাকে বলে বুঝাইতে পারবো না। এখন এই জায়গাতে ডায়াজোকরণ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি মনে যেটা রাখা লাগবে, ডায়াজোকরণ বিক্রিয়াতে সবচেয়ে বেশি মনে যেটা রাখা লাগবে, ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেত কি। তো খেয়াল করো, এই জায়গাতে শুধু নাইট্রাস অ্যাসিড দিয়ে হবে না, এখানে আমাদের HCl লাগবে। তাহলে দেখো, অ্যামিন, অ্যানিলিন, নাইট্রাস অ্যাসিড, HCl, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে শীতল তাপমাত্রায় আমরা এখানে যখন বিক্রিয়া করাবো, তখন উৎপাদ হিসাবে আমরা বেনজিনের উপরে N2Cl পাবো। এইটাকে বলা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটাকে কি বলে? ডায়াজোনিয়াম ক্লোরাইড। বুঝতে পারছো? সো ডায়াজোনিয়াম ক্লোরাইড এইটা তৈরি হয় হচ্ছে তোমার এই বিক্রিয়ার মাধ্যমে। সো মাস্ট, এটা আমাদের মনে রাখা লাগবে, মাস্ট। এটা মানে মহা গুরুত্বপূর্ণ একটা, মানে এই পেজটাই মহা গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা তো ডায়াজোনিয়াম শিখলাম, যেখান থেকে MCQ আসে, তাপমাত্রা পর্যন্ত MCQতে আসে। এরপর আমরা শিখবো কার্বিলামিন। কার্বিলামিন আরো গুরুত্বপূর্ণ। কেন? কার্বিলামিন হচ্ছে, আমরা কার্বিলামিন সবসময় কি করি, আমরা কার্বিলামিন সবসময় বিক্রিয়া করি, দেখো প্রাইমারি অ্যামিনের সাথে সবসময় কার্বিলামিন বিক্রিয়া করে। আমরা মাথায় রাখবো, প্রাইমারি অ্যামিন সবসময় কার্বিলামিন বিক্রিয়া দেয়, প্রাইমারি অ্যামিন। তো আমরা যদি কার্বিলামিন বিক্রিয়া করতে চাই, যে কোনো একটা প্রাইমারি অ্যামিন নিতে হবে। যেমন ধরো অ্যানিলিন, অ্যানিলিন হচ্ছে একটা প্রাইমারি অ্যামিন। সো আমরা এখানে অ্যানিলিন নিলাম অ্যাজ এ প্রাইমারি অ্যামিন। এরপরে এখানে অ্যানিলিনের সাথে যদি আমরা ক্লোরোফর্ম নিই, হ্যাঁ, অ্যানিলিনের সাথে যদি আমরা ক্লোরোফর্ম নিই এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই, এই তিনটার বিক্রিয়ায় খেয়াল করো, প্রাইমারি অ্যামিন, ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই তিনটার বিক্রিয়ায় এই নাইট্রোজেন আর এখানকার কার্বন একত্রিত হয়ে বিক্রিয়া করে বেনজিনের উপর দেখো বেনজিনের উপর একত্রিত হয়ে বেনজিনের উপর N ডাবল বন্ড C তৈরি করবে। এইটাকে বলে নাইট্রাইল যৌগ। এই নাইট্রাইল যৌগ আবার উৎকট গন্ধযুক্ত বা তীব্র গন্ধযুক্ত। এই তীব্র গন্ধযুক্ত ইয়াটা দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্রাইমারি অ্যামিনের কার্বিলামিন বিক্রিয়া। তো ক্লোরোফর্ম শনাক্তকরণে এই বিক্রিয়া ব্যবহার করা হয়, প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে এই বিক্রিয়া ব্যবহার করা হয়। এই জন্য কার্বিলামিন বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো জাস্ট তুমি বিক্রিয়াটা করা শিখবা এবং এটা মাথায় রাখবা, তোমার হচ্ছে অ্যামিন শনাক্তকরণে কোন বিক্রিয়া ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে কার্বিলামিন। ক্লোরোফর্ম শনাক্তকরণে কোন বিক্রিয়া ব্যবহার করা হয়, কার্বিলামিন। কার্বিলামিন বিক্রিয়ায় কোন যৌগ তৈরি হয়, এটাকে বলে নাইট্রাইল যৌগ। N ডাবল বন্ড C হচ্ছে নাইট্রাইল যৌগ। অনেকবার শেখায় আসছি, এজন্য এখন আর ডিটেল বললাম না। খেয়াল করো, এখন আমাদের এখানে একটা বিক্রিয়া দিচ্ছে, দেখো গতবারই ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, বলছে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় এটা তৈরি হয়, বিক্রিয়ার নাম কি? খেয়াল করো, মাঝখানে CO মূলক যদি বাদ পড়ে যায় আর এখানে ব্রোমিন আর পটাশিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, দ্যাট মিন্স এটা নিশ্চিতভাবে হফম্যান ক্ষুদ্রাংশকরণ। হফম্যান ক্ষুদ্রাংশকরণ মানেই হচ্ছে মাঝখানে CO মূলক বাদ পড়ে যাবে, মাঝখানে CO মূলক কি হবে? বাদ পড়ে যাবে, এবং এখানে মাস্ট ব্রোমিন থাকবে। এটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ।
বলছে নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী ক্ষার, বা ক্ষারের ক্ষেত্রে শক্তিশালী, তার মানে অ্যামিনের ক্ষার ধর্ম বলছে। তাহলে অ্যামিনের ক্ষার ধর্মে 213 আমরা মনে রাখবো 213 মানে 2 ডিগ্রি যদি কোথাও থাকে সে সবচেয়ে বেশি ক্ষারীয়। 2 ডিগ্রি না থাকলে 1 ডিগ্রি, 1 ডিগ্রি না থাকলে 3 ডিগ্রি। তাহলে খেয়াল করো এখানে 2 ডিগ্রি আছে কিনা একটু দেখার চেষ্টা করি। এই যে NH মূলকের পাশে 2টা মিথাইল গ্রুপ আছে, তার মানে এটাই আমার 2 ডিগ্রি। সবচেয়ে শক্তিশালী না বললে সবচেয়ে দুর্বল যদি বলতো, তাহলে এরপরে ছিল আমার অ্যামিন, তারপরে ছিল আমার অ্যানিলিন। ভাইয়া যদি দুর্বল বলতো তাহলে সবচেয়ে দুর্বল ক্ষার কিন্তু অ্যানিলিন, তখন আমি এই যে বেনজিনের উপর NH2 এটা দাগাতাম, মাথায় রাখবা এটা বেনজিনের উপর NH2 এটা হচ্ছে সবচেয়ে দুর্বল। তাহলে শক্তিশালী না বলে যদি দুর্বল বলতো তাহলে ওটাই যাইতাম। বলছে কোন যৌগটি কার্বিলামিন বিক্রিয়া দেয়। ভাই কার্বিলামিন বিক্রিয়া দিতে গেলে আমাদের প্রাইমারি অ্যামিন নেওয়া লাগবে। কি করা লাগবে? কার্বিলামিন বিক্রিয়া দিতে গেলে প্রাইমারি অ্যামিন নেওয়া লাগবে। সো আমাদের এখানে দেখবো কোনটা প্রাইমারি অ্যামিন। খেয়াল করো এইটা দেখো, এটা সেকেন্ডারি অ্যামিন, এটা 2 ডিগ্রি। এটা দেখো টারশিয়ারি অ্যামিন 3 ডিগ্রি। এটাও দেখো সেকেন্ডারি অ্যামিন, তাই না? তাহলে প্রাইমারি অ্যামিন দেখো শুধুমাত্র এ নাম্বারটা। তাহলে কার্বিলামিন বিক্রিয়া দিতে গেলে আমাদের প্রাইমারি অ্যামিন লাগবে, সেটা এ নাম্বার। এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে বলছে দেখো এই জায়গাতে অ্যামোনিয়া আছে, এটা অ্যামোনিয়া। এটা দেখো 1 ডিগ্রি অ্যামিন আছে, এটা 2 ডিগ্রি অ্যামিন আছে। এই যৌগগুলোর ক্ষার ধর্মের প্রদর্শনের ক্রম ব্যাখ্যা করো। তাহলে আমরা জানি 213, তাই না? তাহলে প্রথমে 2 ডিগ্রি মানে R2NH, তারপরে 1 ডিগ্রি মানে RNH2, তারপরে 3 ডিগ্রি, 3 ডিগ্রি নাই, তারপরে কি অ্যামোনিয়া, তার মানে কি এরপরে অ্যামোনিয়া সাজাইতে হবে। সাজাইলে দেখো এইটা আসতেছে আমার কারেক্ট আনসার। বুঝতে পারছো? এটাও দেখো ঢাকা ইউনিভার্সিটি 23-24 আসছে। এরপরে বলছে দেখো 1, 2, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্যকরণের জন্য কোনটি ব্যবহৃত হয়। এই বিক্রিয়াটা তোমাদের করাই নাই, মোটামুটি গুরুত্বপূর্ণ, ভালোই আসে। 1, 2, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্যকরণে নাইট্রাস অ্যাসিড ব্যবহার হয়, HNO2, এটা মাথায় রাখবা, HNO2। 1, 2, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্যকরণে আমরা নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া ব্যবহার করি, নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া HNO2। এই বিক্রিয়াটা করাই নাই, বাট মাঝে মাঝে আসে, ঠিক আছে? জাহাঙ্গীরনগরে 23-24 আসছে নাইট্রাস অ্যাসিড। ওকে, লাস্ট অফ অল আমরা পড়বো হচ্ছে জৈব অ্যাসিড। লাস্ট অফ অল কি পড়বো? লাস্ট অফ অল পড়বো হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। ভাই জৈব অ্যাসিডের ক্ষেত্রে জৈব অ্যাসিডের অনেক যে বিক্রিয়া আসে তা না, জৈব অ্যাসিডের বিক্রিয়া মোটামুটি আসে। জৈব অ্যাসিডের বিক্রিয়া ইতিমধ্যে আমরা বহুত শিখে ফেলছি। আমি এখন কিছু করাবো, যে কয়টা করাবো দেখবা যে অলরেডি আমরা সবই পারি। আমরা আগে যা যা করছি সেগুলাই আমাদের ঘুরে ফিরে এখন আসতেছে। আমরা আগে যা যা করছি ওগুলাই ঘুরে ফিরে আসতেছে। যেমন দেখো জৈব অ্যাসিডের বেসিক সংকেত হচ্ছে RCOOH। মাথায় রাখবা জৈব অ্যাসিড যে মূলকটা আছে না, এই মূলকের দিকে তাকালে দেখবা আর তারপরে C+O মানে কিটোন মূলক, তারপরে O মূলক, তারপরে H মূলক। তো জৈব অ্যাসিডে সিঙ্গেল হাইড্রোজেন অপসারণ করা যায়, OH অপসারণ করা যায়, কিটোন মূলক অপসারণ করা যায়, R অপসারণ করা যায়, এই COOH টোটালটাই অপসারণ করা যায়। তাহলে জৈব অ্যাসিডের এত ধর্ম যে এই জৈব অ্যাসিড সবচেয়ে বেশি বিক্রিয়া দেয়। এই জৈব অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়া আছে। কি আছে? শনাক্তকরণ বিক্রিয়া। তাই জৈব অ্যাসিডের শনাক্তকরণের জন্য সোডিয়াম বাই তোমার হচ্ছে যে কার্বনেট ব্যবহার করা হয়। সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করে আমরা জৈব অ্যাসিড শনাক্তকরণ করি। মাথায় রাখবো সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করে আমরা জৈব অ্যাসিড শনাক্তকরণ করি। এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে জৈব অ্যাসিড সম্পর্কে এই জিনিসপত্রগুলো আমরা মাথায় রাখবো। সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করে আমরা জৈব অ্যাসিড শনাক্তকরণ করি। এখন জৈব অ্যাসিডের কয়েকটা বিক্রিয়া দেখব। দেখো জৈব অ্যাসিডের বিক্রিয়া যদি আমি একটু ভালো করে দেখাই, ধরো আমাদের কাছে RCOOH আছে, RCOOH। এইটাকে আমি যদি জৈব অ্যাসিডের বেসিক বিক্রিয়া করাইতে চাই, আমরা অনেক টাইপের বিক্রিয়া করাইতে পারি। যেমন ধরো জৈব অ্যাসিডে আমি নরমাল পানি সংযোজন করতে পারি। কি করতে পারি? নরমাল হচ্ছে অ্যামোনিয়া সংযোজন করতে পারি। জৈব অ্যাসিডে যদি আমি নরমাল অ্যামোনিয়া সংযোজন করি তাহলে এখান থেকে OH আর এখান থেকে একটা H বিক্রিয়া করে আমার পানির তৈরি হবে। এই NH2OH এর জায়গায় বসে যাবে, তাহলে আমরা RCONH2 পাবো, যেটাকে আমরা অ্যাসিড অ্যামাইড বলি। যেটাকে আমরা কি বলি? অ্যাসিড অ্যামাইড বলি। একটা বিক্রিয়া গেল। এবার খেয়াল করো এই জৈব অ্যাসিডে যদি আমরা অ্যালকোহল সংযোজন করি, কি করি? অ্যালকোহল সংযোজন। এখানে ভালো করে খেয়াল করলে দেখো OH আছে, এখানে একটা H আছে, দুইটা মিলে আমি বিক্রিয়া করলে পানি তৈরি হয়। OH এর সাথে H দুইটা মিলে বিক্রিয়া করলে পানি তৈরি হয়। তাহলে এখানে আমার O আর R থেকে যায় না? তাহলে খেয়াল করো আমরা এখানে
CO পাচ্ছি আর এর সাথে OR পাচ্ছি। তার মানে খেয়াল করো জৈব অ্যাসিডের সাথে যদি আমরা অ্যালকোহল সংযোজন করি তাহলে খেয়াল করো এই জায়গাতে আমাদের পানি এবং অ্যাস্টার তৈরি হয়, কারণ কি RCOR এটা কিসের সংকেত? এটা হচ্ছে অ্যাস্টারের সংকেত। ক্লিয়ার? এটা কি? এটা হচ্ছে অ্যাস্টারের সংকেত। তাহলে এটা হচ্ছে অ্যালকোহল তৈরির যে বিক্রিয়া সেটা দিয়ে। এবার খেয়াল করো জৈব অ্যাসিড তৈরির এই যে বিক্রিয়া, জৈব অ্যাসিড তৈরির যে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় যদি আমরা P2O5 এই যৌগটা নিই, P2O5 ভাইয়া P2O5 এই যৌগটার কাজ হচ্ছে পানি অপসারণ করা। পানি অপসারণ, নরমালি পানি অপসারণ হয় না, এই জৈব অ্যাসিডের 2 মোল থেকে পানি অপসারণ হয়। তাহলে 1 মোল থেকে OH বাদ যাবে, আরেক মোল থেকে শুধু হাইড্রোজেন বাদ যাবে, 2 মোল থেকে পানি অপসারণ করবা। তাহলে প্রথম মোল থেকে যদি OH বাদ যায় খেয়াল করো তাহলে RCO এটা পাইলাম, আরেক মোল থেকে হাইড্রোজেন বাদ গেলে মাঝখানে একটা O আছে, তারপরে আরেকটা CO, তারপরে R, এটা বসে যাবে। তো ভালো করে খেয়াল করো এই 2 মোল থেকে যদি তুমি মাঝখান দিয়ে পানি বাদ করো তাহলে এখানে এই যে মূলকটা আছে না এটাকে বলা হচ্ছে অ্যানহাইড্রাইড মূলক, এটাকে বলা হচ্ছে অ্যানহাইড্রাইড। সো আমরা তখন অ্যানহাইড্রাইড পাবো, এটাকে পাবো হচ্ছে অ্যানহাইড্রাইড। বুঝতে পারছো? জৈব অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, এবারটা খুব সিম্পল, দেখো সিম্পল জিনিসটা দেখো, জৈব অ্যাসিড এটাকে বলা হচ্ছে অ্যানহাইড্রাইড। ক্লিয়ার? জৈব অ্যাসিড এটাকে বলা হচ্ছে অ্যানহাইড্রাইড। এখন ভালো করে চিন্তা করো এখানে যদি তুমি PCl5 বসাও, এখানে যদি তুমি PCl5 বসাও, একদম চিন্তা করো PCl5 এর কাজ কি? আমরা অ্যালকোহল টাইপের যে যৌগ, এটাকে আমরা বলেছিলাম যে অ্যালকোহল টাইপের যে যৌগ আছে এখানে যদি তুমি O এবং H দুইটাকে আলাদা করো, এখানে একটা ক্লোরিন বসাও আর এদিকে একটা ক্লোরিন বসাও আর PCl3 অক্সিজেনের নিচে বসাও, তাহলে এইটা একটা উৎপাদ হয়, এটা একটা উৎপাদ হয়, এটা একটা উৎপাদ হয়, আগেই বলছিলাম। তাহলে এই জায়গাতে PCl5 যদি দাও তাহলে এখানে RCOCl এটা আসবে, RCOCl এটা আসবে। ওকে, এবারটা একটু যদি অপোজিট করো, দেখো তো এই প্রত্যেকটা বিক্রিয়ায় এই বিক্রিয়ায় যদি আবার তুমি পানি সংযোজন করো, দেখো আবার তোমার এই জায়গাতে ফিরে আসবে, কার্বক্সিলিক অ্যাসিডে ফিরে আসবে। এই বিক্রিয়াতে যদি আবার তুমি পানি সংযোজন করো, দেখো আবার এই জায়গাতে ফিরে আসবে। দেখো এই অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড রূপান্তর হবে। সেম এই বিক্রিয়াতে তুমি যদি আবার পানি সংযোজন করো, সবগুলাই দেখবা পানি সংযোজনের বিক্রিয়া, তাহলে এই জায়গাতে ফিরে আসবে। এই বিক্রিয়াতে তুমি যদি পানি সংযোজন করো এই বিক্রিয়াতে, তাহলে দেখো আবারও আগের জায়গায় ফিরে আসবে। সো আমাদের বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিডের যে বিক্রিয়া, এটা তুমি আমাদের আজকে এত ক্লাস নিয়ে ফেলছি যে বারবার হচ্ছে ক্যামেরাটা চলে যাচ্ছে, বুঝছো? আজকে আমি অনেক লম্বা সময় ধরে ক্লাস নিতেছি, এজন্য বারবার ক্যামেরা চলে যাচ্ছে। সো আজকে আমরা অনেক বেশি ক্লাস নিছি, তো এই জন্য আমাদের ক্যামেরা চলে যাচ্ছে, আবার ক্যামেরা ঠিক করলাম, পুরোটা রিসেট আপ দিলাম, দিয়ে ঠিক করলাম। তো আমাদের মোটামুটি এইগুলাই বিক্রিয়া ছিল, এর বাইরে আমাদের আর কিছু লাগবে না, এই কয়েকটা জিনিসই আমাদের লাগতো। জৈব অ্যাসিড থেকে কয়েকটা জিনিস পড়বা, বিশেষ করে শনাক্তকরণ পড়বা। আর দেখবা জৈব অ্যাসিডে সবসময় জৈব অ্যাসিডের সাথে হয় অ্যামোনিয়া যোগ করছে, না অ্যালকোহল যোগ করছে, না P2O5 দিয়ে সংঘবদ্ধ করছে, না PCl5 যোগ করছে। এই সব বিক্রিয়া অলরেডি আমরা শিখে আসছি, এখানে নতুন কিছুই নাই, অলরেডি আমরা এগুলো সব শিখে আসছি। সো জৈব অ্যাসিডের এই বিক্রিয়াগুলো মোটামুটি দেখে আজকের মতো আমরা এই ক্লাস শেষ করছি, এবং এইটার মাধ্যমে আমরা টোটাল অর্গানিক শেষ করলাম। আশা করছি তোমাদের সাথে এই অর্গানিকের জার্নিটা অত্যন্ত ভালো ছিল। যারা যারা এই টোটাল অর্গানিকের 5টা পর্বের নোট করছো, তোমরা তোমাদের নোটটা আমাকে আমাদের বিদ্যার্থীর হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে পাঠাবা। আমাদের বিদ্যার্থীর হোয়াটসঅ্যাপ হেল্পলাইন আমি লিখে দিচ্ছি, তারপরেও হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে পাঠাবা 01989244327, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন, এটাতে পাঠাবা। হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে পাঠানোর পরে আমি এই নোটগুলোকে ইম্প্রোভাইজ করে তোমাদেরকে আবার তোমাদের সবার সাথে শেয়ার করব, ঠিক আছে? সবচেয়ে সুন্দর নোটগুলা, গোছানো নোটগুলা শেয়ার করব। আশা করছি টোটাল এই অংশটা খুব ভালো ছিল। আর যারা যারা ফুল 5টা পর্বই করছো, তোমরা আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপ এবং বিভিন্ন গ্রুপগুলাতে, আমাদের গ্রুপ অন্য গ্রুপ বলো, যে কোনো জায়গাতে আমার এই ক্লাসগুলোর রিভিউ দিও, তোমার কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, তোমরা ফিডব্যাক রিভিউ যেটাই বলো দিতে পারো। যদি আসলে মনে হয় ভাইয়ার ডেডিকেশন ওই লেভেলে যে ভাইয়া আসলে ভালো পড়াইছে, টোটাল ক্লাসগুলোতে ভালো পড়াইছে, তাহলে মিল্টন ভাইয়ার একটা সৈনিকের মতো কাজ করো, তোমরা ভাইয়াকে প্রমোট করো যাতে আরো অনেক স্টুডেন্ট আমার কাছে এসে পড়ে, অল্প কিছু স্টুডেন্ট না পড়ে আরো বেশি বেশি স্টুডেন্ট পড়াইতে পারি। আমি অনেক ট্রাই করি তোমাদেরকে আসলে হেল্প করার জন্য। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অংশে। তোমরা আমাকে একটু হেল্প করো এই ব্যাপারগুলোতে, সবার সাথে আমার ক্লাসগুলোর কথা একটু শেয়ার করে। ওকে,
যে ভাইয়া কেমন পড়ায় এবং ভাইয়া কেমন ক্লাস নেয়, এটা একটু শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী আবার কোন একটি সিরিজ বা ক্লাসে দেখা হচ্ছে। ও বাই দ্য ওয়ে, এইটা কিন্তু আমার ব্যাসের পেইড ব্যাসের লাস্ট ক্লাস ছিল, আমি তো ভুলেই গেছি। মানে আমাদের ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রি বিভিসি, ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রি বিভিসির এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস ছিল। মানে সময় কত দ্রুত যায়, সেদিন না তোমাদের সাথে জার্নি শুরু করলাম, এতগুলো চ্যাপ্টার পড়াই ফেললাম এত দ্রুত, নস্টালজিক ফিল হইতেছে। এনিওয়ে, ভালো থেকো সবাই। আর হচ্ছে তোমাদের তো এখনো গাইডলাইন সেশন এন্ড অন্যান্য জিনিসপত্র আছেই, সো সেগুলোতে দেখা হবে। আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ।